শুভ সন্ধ্যা। সকলকে বিজয় দিবসের অগ্রিম শুভেচ্ছা। বৈঠক আয়োজিত কমপ্লিট ডিসকাশনের আজকের আলোচনায় সকলকে স্বাগত। আমাদের আজকের আলোচনার বিষয় পরের জায়গা পরের জমি, আমাদের শিক্ষা আমাদের সাহিত্য। আলোচনাকে কেন্দ্র করে আমাদের মাঝে আজকে আলোচক হিসেবে উপস্থিত হয়েছেন কবি, লেখক, গবেষক ও শিক্ষাতত্ত্ববিদ ডক্টর শোয়েব জিবরান স্যার। কবি শোয়েব জিবরান ৯০ দশকের কবিদের মধ্যে অন্যতম। শিক্ষা নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে কাজ করেছেন দীর্ঘ ২০ বছরেরও অধিক সময় ধরে। কাজ করেছেন যেমন জাতিসংঘের শিশু তহবিলের শিক্ষা পরামর্শক হিসেবে, তেমনি কাজ করেছেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটির সদস্য হিসেবেও। ৯০ দশকের অন্যতম জনপ্রিয় পত্রিকা শব্দপাঠের সম্পাদনা করেছেন এবং বর্তমানে শিক্ষা গবেষণামূলক শিক্ষা চিন্তা পত্রিকার সম্পাদনা করছেন। তিনি সরকারের উপানুষ্ঠানিক শিক্ষা বোর্ডের পরিচালনা পর্ষদের একজন স্থায়ী সদস্য। শিক্ষা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় প্রকাশনা বাঙালির শিক্ষা চিন্তা ৯ খণ্ডে তার সম্পাদনায় বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে প্রকাশিত হয়েছে। শিক্ষা নিয়ে প্রকাশিত তার অন্যান্য গ্রন্থের মধ্যে রয়েছে শিক্ষার ১০০ বছর, উচ্চশিক্ষা ব্যবস্থাপনা ২০০৬, শিক্ষা যোগাযোগ ও প্রযুক্তি ২০০৬, রামমোহন থেকে নজরুল ২০০৯, কথা কবিতা ও শিক্ষা ২০১০, রবীন্দ্র শিক্ষা ভাবনা সমগ্র ২০১২ ইত্যাদি। এছাড়া শিক্ষা ও শিক্ষক প্রশিক্ষণ শতাধিক পাঠ্যপুস্তক ও শিক্ষণ সামগ্রী তার রচিত। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের ৬ষ্ঠ থেকে নবম শ্রেণীর বাংলা বিষয়ে পাঠ্যপুস্তক সমূহের অন্যতম রচয়িতা ডক্টর শোয়েব জিবরান। কবি শোয়েব জিবরান পিএইচডি অভিসন্দর্ভ করেছেন কমল কুমার মজুমদারের সাহিত্যকর্ম নিয়ে। কমল কুমার মজুমদারকে নিয়ে তার প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে কমল কুমার মজুমদারের উপন্যাসের করণ কৌশল ও কমল কুমার চরিতম। প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে কাঠচেরাই শব্দ ১৯৯৬, পুনঃপ্রকাশ ২০১৭, দুঃখ ছিপে দিচ্ছে প্রেস ২০০৩, উছানগুচ্ছ উঠান জুড়ে ২০১০, ঘোর ও শূন্য জলধি পুরাণ চৈতন্য ২০১৭, Birds and Dust from the East, translated by কামরুল হাসান 2009 ও অন্যান্য। উল্লেখ্য, কবি শোয়েব জিবরান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন এবং উচ্চতর ডিগ্রি, প্রশিক্ষণ ও পাঠ গ্রহণ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়, সুকথাই থাম্বাথিরাত ওপেন ইউনিভার্সিটি থাইল্যান্ড, কুইন্স ইউনিভার্সিটি কানাডা থেকে। বর্তমানে তিনি অধ্যাপনা করছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অফ এডুকেশনে। স্বীকৃতি স্বরূপ ইতোমধ্যে মুক্তধারার ২১শে সাহিত্য পুরস্কার, আব্দুল মান্নান চৌধুরী স্মৃতি পদক, সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার, সংহতি সম্মাননা সহ আরো অন্যান্য সম্মাননার পদকে ভূষিত হয়েছেন। আজকের ডক্টর শোয়েব জিবরানকে বৈঠক পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা এতদিন পর এতটা আগ্রহ সহকারে স্যারকে এতদিন ধরে চাচ্ছিলাম, এতদিন পর আমাদের সেই আশাটা পূর্ণ হয়েছে বলে আমরা বৈঠক পরিবার খুবই আনন্দিত ও উচ্ছ্বাসিত। আমাদের কমপ্লিট ডিসকাশন আলোচনাটি মূলত ২ পর্বে হয়ে থাকে। প্রথম অংশে আমাদের আজকের অতিথি তার মূল বক্তব্য উপস্থাপন করেন এবং দ্বিতীয় অংশে সেই আলোচনাকে কেন্দ্র করে প্রশ্ন উত্তর পর্ব রয়েছে। সেখানে আমাদের যে সকল অডিয়েন্স দেখছেন তারা সরাসরি তাকে প্রশ্ন করতে পারবেন। আমরা এবার চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায় ডক্টর শোয়েব জিবরান স্যারের কাছে। তোমরা এমন করে গুছিয়ে এবং এত বাড়িয়ে বলেছো যে আমি নিজেই বোকা তো এত বড় কিছু না, সিম্পল যে জীবন এরকম যারা একাডেমিক ক্যারিয়ার যারা করে একটুখানি করলে এই কাজ হয়ে যাবে। আচ্ছা, আমরা যেটা নিয়ে ২টা পর্বে কথা বলবো। একটা হচ্ছে আমাদের একটা জায়গা হচ্ছে শিক্ষা নিয়ে একটা কথা হবে আমাদের, আর একটা জায়গা সাহিত্য নিয়ে হবে, যেটা খুব রিলেটেড আসলে। আচ্ছা, আমরা মূল জায়গায় ঢোকার আগে এটা খুব সিরিয়াস কিছু না, আমরা যা আড্ডার মতো কথা বলছি, জাস্ট আমরা কথা মাঝখানে কথা সেটা হচ্ছে। আচ্ছা, আমার মনে হচ্ছে ছোট ভাই জাহাঙ্গীর চেঙ্গিস চলে আসছিল। চেঙ্গিস, ভালো লাগছে তোকে দেখে আমার, থ্যাংক ইউ চেঙ্গিস। তো সেটা হচ্ছে যে ভুল জায়গায় ঢোকার আগে আমি ঘটনা কেন ঘটে, এটা খুব কমন ঘটনা, বাংলা সিনেমায় দেখা যায় যে ছেলেকে বাবা কষ্ট করে গ্রামে পাঠাইছে, তারপর ছেলে বাবাকে চিনতে পারছে না, নতুন করে বেশাদি করে চিনতে পারছে না, কমন ঘটনা বাংলা সিনেমা দেখি। বাস্তবেও তাই দেখি যে ছেলেটা গ্রাম থেকে শহরে আসবার সময় যে পড়াশোনা করে আধুনিক
আমাদের যে আধুনিক যে বিদ্যা, যেটা ইউরোপীয় বিদ্যা, যেটা আমরা ইউনিভার্সিটি বলি, যেগুলো বলি বা স্কুল বলি আমরা, এগুলো পড়াশোনা করার পর দেখি যে সে আলটিমেটলি তার গ্রামের সাথে বিচ্ছিন্ন হয়ে যায় সে। এবং আরো বিপজ্জনক হয়ে যেটা দেখি, তারপরে বাংলাদেশকেই ভালো লাগে না, সে চায় যে সে ইউরোপে যাওয়া যায় কিনা, নর্থ আমেরিকা যাওয়া যায় কিনা। এটা কমন ফিচার, এটা ব্যতিক্রম বাদে মোটামুটি কম। তাহলে একটু চিন্তা করার জায়গাটা কেন ঘটে? যদি একজনের ক্ষেত্রে ঘটতো, এটা দুটো প্রশ্ন, একটা প্রশ্ন এটা এই জায়গায় যে আমরা তাহলে এই যে একটা যদি একজন দুজনে ঘটতো, যে একজন ছেলে শহরে আসার পরে গ্রামকে বা তার বাবা মাকে ভুলে যাচ্ছে, পরিবারকে ভুলছে, তাহলে এই ব্যাপারটা ছিল ব্যতিক্রম, এটা হইতেই পারে। এটা কমন ফেনোমেনন যে ছেলেরা শিক্ষিত হওয়ার পর কেন গ্রামকে ভুলে যায় বা দেশকে ভুলে ইউরোপে যেতে চায়, কেন চায়, এটা প্রশ্ন চিন্তা করার চেষ্টা করি। আর একটা বিষয় চিন্তা করি আমরা, যে সাহিত্য, আমরা যেটা বলি, যেটা যে আমার কবিতা যেটা পড়লো একটু আগে, আমাদের দিলশাদ যেটা পড়লো কবিতা, এই কবিতা যে আমি গ্রামে গিয়ে পড়ি কারো কাছে, কেউ বুঝবে কিনা, কবিতা মানে বুঝবে কিনা, এটা বা একটা কবিতা কেউ শুনতে চাইবে কিনা, এটা আমার তো এটা মাঠের মধ্যে বা একটা কৃষকের মাঝ সামনে কবিতা পড়ি আমি, সে কি কবিতা বুঝতে পারবে বা এটা বুঝবে বা আদৌ শুনবে কিনা সে বলতে পারবে। তাহলে এটা খুব সহজে আমি প্রশ্ন করতে, আমাদের মনে হতে পারে যে ওই কৃষকটা অশিক্ষিত বা সে শিক্ষায় পিছিয়ে আছে বলে সে আমার কথাটা একটু অ্যাডভান্স বলে সে বুঝতে পারছে না, সহজে আমি কথা বলতে পারি। কিন্তু উল্টা দিক দিয়ে ভেবে দেখি, কত রাত্রে বেলা লালনের গান শুনে, লালন ফকিরের গান শুনে সে, আমি নিশ্চিত আমার চাইতে অনেক বেশি ইনডেপথে কথা বলছে লালন ফকির, কথা বলছে। তাহলে এত সিরিয়াস একটি লেখা, লালন ফকিরের লেখা, গ্রামের কৃষক বুঝতে পারছে, এবং শুধু বুঝতে পারছে, কাঁদছে সে, মানে পাখি ধরতে পারছে না, কাঁদছে সে। আমার চেয়ে অনেক সিম্বলিক লেখা এটা, সে শুধু ধরতে পারে, এটার সাথে একাত্ম ফিল করছে সে। তাহলে কোথায় এই বেসিক লিঙ্ক তৈরি হলো, যেখানে সে একই লোক লালন ফকির কবিতা বুঝতে পারছে, কিন্তু সে আমার কবিতা বুঝতে পারছে না। তাহলে নিশ্চয়ই কোথাও সমস্যা তৈরি হয়েছে। মানে যে গ্রামের সাধারণ মানুষ লালন ফকিরকে চিনতে পারে, আক্রম শাহকে চিনতে পারে, হাসনাদার গান শুনে বা লোকগান, আমরা যেটা আজকে পরের জায়গা পরের জমি যে লোকগান আব্দুল আলিম যেটা গাইলেন, সে গানটা অনেকদিন ধরে গাওয়া হচ্ছে। আমি নিশ্চিত যে আমার কবিতার চাইতে সেরা, এটা একটা সেরা গান। হ্যাঁ, তাহলে এই কৃষক, এই শ্রমিক বা সাধারণ মানুষ এই লালন ফকিরের কথা শুনতে পারে, বুঝতে পারে, তাত্ত্বিক, গুড়ো তাত্ত্বিক কথা, দেহতত্ত্বের কথা, অনেক অনেক ভেতরের তাত্ত্বিক বিষয় এগুলো। সময় গেলে সাধন হবে না, এটা সামান্য কথা নয়, এটা অনেক অনেক তাত্ত্বিক বিষয়, এটা দেহতত্ত্বের ব্যাপার আছে। এটা সে ধরতে পারে, গ্রামের সাধারণ মানুষ ধরতে পারে, কিন্তু সামান্য আমার কবিতা ধরতে পারছে না। তাহলে কোথাটা ফারাক তৈরি হয়ে গেছে, যেটার কারণে ঘটনা ঘটছে। আমার বন্ধু আখের এখানে আসছে, আমার খুব ভালো বন্ধু, আমরা একসাথে ক্যাম্পাসে পত্রিকা করতাম এক সময়। ধন্যবাদ বন্ধু, থ্যাংক ইউ বন্ধু, তুমি সাথে আছো, ভালো লাগছে আমার। তো আচ্ছা, তো যেটা নিয়ে আমরা কথা, তাহলে এই প্রশ্নটা রেখে গেলাম। প্রথম প্রশ্নটা হচ্ছে আমার, যে আমরা নিজেরা শিক্ষিত হওয়ার পর কেন দেশ ছাড়তে চাই আমরা, বা আমরা গ্রাম ছেড়ে দিই কেন, এটা বিচ্ছেদ নিশ্চয়ই কোথাও ঘটে, যে কারণে ঘটে, এটা কারণটা কি তাহলে এটা। আর দ্বিতীয়, সাহিত্যের কথা, আমরা যেটা বিষয়ে কথা বলছিলাম, আমরা সাহিত্যে যে একজন লোক লালন ফকির গভীর তত্ত্বের কথা বুঝতে পারে, কিন্তু আমার কবিতা বা শামসুর কবিতা বা আল মাহমুদের কবিতা সেখানে বুঝতে পারে না, কারণ সে ইন্টারেক্ট করছে না তার সাথে। তাহলে এই দুটো নিশ্চয় কথা, কারণ কোথাও ঘটে গেছে। সাহিত্য বা শিক্ষা বা যে কোনো দুটা জিনিস, এটা হচ্ছে আধার, এটা হচ্ছে আদেও। মানে আপনি কি বলবেন আর কিভাবে বলবেন, মানে কোন ফর্মে কথাটা বলবেন আর কি বলবেন, একটা কন্টেন্ট, একটা ফর্ম। তাহলে এই দুটো জানি আমরা পরে আমরা আগাবো আমরা, তাহলে কেন ঘটনাটা ঘটলো, মানে কিছু উত্তর খোঁজার চেষ্টা করবো, নিজেরা চিন্তা করতে থাকবো, পরে আর আমরা ক্লিয়ার করতে পারবো। আমি একটা বেশ আগে একটা সেমিনারে একটা ইয়ে আছে, এখানে পাওয়ার পয়েন্ট আছে, এখানে এটা বেশ 2 জায়গায় বোধহয় সেমিনারটা করা হয়েছিল, একটা বোধহয় ইউনিভার্সিটি হয়েছিল, একটা ইউনিসেফে হয়েছিল। আমাদের একটু দেখি, একচুয়ালি দেখে যাবো এটা আমরা, সমস্যা এটা মূল জায়গায় থাকবো না আমরা, এটা আমি পড়াচ্ছি না কাউকে, আমি জাস্ট আড্ডা দিচ্ছি, যে ধরার চেষ্টা করছি আমি, আর দেখি তা দেখতে পারি কিনা। আচ্ছা, এখানে আমরা যে সময়টা পার করছি, এই সময়টা হচ্ছে শিক্ষার, হচ্ছে আমরা 6th জেনারেশন যাচ্ছি, যেটা শুরুতে আমি বলছিলাম যে আমাদের একটা গ্রামের ছেলে বা সাধারণ ছেলে যখন সে বিদ্যালয়ে ভর্তি হয়, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়, সে কেন তার বাবা মাকে ছেড়ে দেয় বা কেন গ্রামকে ছেড়ে দেয় বা গ্রামের মানুষ তাকে চিনে না। এবং বঙ্কিমচন্দ্র আজ থেকে 200 বছর আগে দুঃখ করে বলছিলেন যে শিক্ষিত অশিক্ষিতের মন বোঝে না। তো রামকৃষ্ণের সামনে বসে শ্রীম বলছে রামকৃষ্ণকে বলছে
যে ও কি লিখছে এগুলো, এগুলো তো লেখাই হচ্ছে না, কত ভালো ভালো লেখা হচ্ছে, অত লেখা হচ্ছে না। তো রামকৃষ্ণ তাকে বলছেন, ফিল্মকে বলছেন রামকৃষ্ণ যে ও লিখুক, ওইটা মনকে ধরতে পারি আছে, এই মনকে ধরতে পারা। তা আমাদের যে শিক্ষিত ছেলেটি যে শহরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরে সে গ্রামের লোককে আর চিনতে পারে না, বঙ্কিমচন্দ্র বলছেন যে শিক্ষিত অশিক্ষিতের মন বোঝে না, সে গ্রামের লোককে বুঝতে পারে না, গ্রামের লোক তারা আর বুঝতে পারে না, বাবা মা তাকে বুঝতে পারে না, এই বিচ্ছেদটা ঘটে। এই যে বিচ্ছেদটা কেন ঘটে যায় তাহলে, মানে এটা তো কমন ঘটনা, এটা তো কোনো একজন দুজন না, এটা কমন। মানে শিক্ষিত হলে সে ইউরোপে যেতে চায়, যেতে চায়, তার নতুন সোসাইটি তৈরি করে সে আগে গ্রামের সোসাইটিতে সে ফিরে না আসে, মূল সমাজ থেকে সে বিচ্ছিন্ন হয়, শেকড় ছাড়া সে হয়ে যায়। এই শেকড়টা আলগা হয় কি কারণে তাই না, এই জায়গাটা পরের জায়গায় পরে যাবে কি কারণে হয়ে গেল তার, এখন সে নিজের জায়গায় এখানে এলিয়েন হয়ে গেল সে। এই যে এই মুহূর্তে যে হইচই গুলো হচ্ছে এগুলো নিয়ে, এটার সাথে আমাদের দূরত্ব তৈরি হলো কেন, মানে এই যে মানুষ লাখ লাখ মানুষ যে যাদের কথা শুনছে, আমাদের কথা শুনছে না কেন, শিক্ষিত মানুষের কথা শুনছে না কেন, না যারা বিশ্ববিদ্যালয়ে পড়ছে তাদের কথা তো শুনছে না, ওদের কথা শুনছে, বিচ্ছেদের কথাই ঘটলো, মানে এই লোকগুলো পর হয়ে গেল কেন, এই নিজের জায়গাটা পরের জায়গায় পরিজমি হলো কি কারণে, এটা বোঝার জন্য এই জায়গাটা একটু ধরে গেলে আমরা বুঝতে পারবো। তা আমরা যেখানে আছি এখন শিক্ষার, এটাকে আমরা বলি 6th জেনারেশন শিক্ষা, আমরা এখন এরা মানে যুগে আমরা 6th জেনারেশন আমরা আছি শিক্ষার। আমরা একটুখানি দেখি জায়গাগুলো কি কি ছিল, আসলে কোন জায়গায় ঘটনাটা ঘটে গেছিল আমাদের। প্রথমে বলে প্রি হিস্ট্রি খেলা, যেখানে বেসিক্যালি এই যে আমাদের গুহায় শিক্ষা ছিল, আলতামিরা গুহা যেগুলো দেখি আমরা, যে মানুষ বাইসন শিকার করার দৃশ্য এঁকে গেছে রঙিন দিয়ে করে, এটা কৃত্য হিসাবে, জাদু হিসাবে করছে আসলে তারা এটা। তো সে গুহাভিত্তিক শিক্ষা ছিল এটা, এবং এটা বেসিক্যালি ট্রেনিং বেস। পৃথিবীতে প্রাণীদের মধ্যে একমাত্র মানুষই সেই প্রাণী যে তার বাচ্চাকে ট্রেনিং দিতে সে কোনো ছেড়ে দেয় না, সে মরার আগ পর্যন্ত বাচ্চাকে তো আটকে রাখার চেষ্টা করে। বাকি সকল প্রাণী, সে বাঘ এবং হরিণ, মানে বাঘ সবচেয়ে ভালো শিকারী যে প্রাণী বাঘ, সে বা সিংহ, সে তার বাচ্চাকে কখনো কিন্তু সবসময় সাথে রাখে না, সেটা ট্রেনিং দিয়ে ছেড়ে দেয়। বা একটা মুরগি, যেমন তার মুরগি যখন বাচ্চাটা হয়, প্রথমে সে বাচ্চাকে খুঁটে খুঁটে দেখায়, মানে তার সামনে চাল খেয়ে দেখায় যে এবার চালটা করে খেতে হয়। যখন বাচ্চা যখন চাল খাওয়া শিখে ফেলে, তখন মুরগি তাকে তাড়া করে, বাচ্চাকে সে তাড়া করে, এবং বাচ্চার পাশে সে ঠুকর দেয়, তারা পাশে আসতে দেয় না। মানুষই একমাত্র প্রাণী যারা জীবজগতে, যারা বাচ্চাকে তারা কিন্তু এরকম করে না, তার বাচ্চা সাধারণত বিশ্বাস করতে চায় না যে ট্রেন হয় নাই। শুরুর ব্যাপারটা ওরকমই ছিল, প্রায় প্রাণীদের মতোই ছিল, যে ট্রেন আপ করে দেওয়া হতো যেভাবে শিকার ধরতে হয়। এটা পিএইচডি, এটা কমনার, মানে গোত্রভিত্তিক ছিল, এটা ট্রেন বেস ছিল, এটা ওয়ার্ক ওরিয়েন্টেড, যেভাবে শিকার ধরতে হয়, এভাবে এটি বাইসন মারতে হয়। এটা গুহা যুগের মানুষ শিক্ষা ট্রেনিং বেস ছিল এটা। এখনকার সময়ের মতো টানা 16 বছরের ব্যাপারটা ছিল না, মানে যা শিকার ধরতে পারলেই হলো, আগুন জ্বালাতে পারলেই হলো, মানে জীবিকা ভিত্তিক, মানে এই পাখির বাচ্চা বা এই মুরগের বাচ্চা যেমন জাস্ট খুঁটে তার চালটা খেতে পারলেই হলো, এবং তাকে শিয়াল যাতে না খেতে পারে, আত্মরক্ষা করতে পারলেই হলো। এই মানুষটা তাই ভেবেছে যে যাতে তাকে বন্য পশু মারতে না পারে, যাতে সে গুহায় ঢুকতে পারে, গুহায় থাকতে পারে, সে আগুন জ্বালাতে পারে, এবং সে পশু খাবার জোগাড় করতে পারে। এই প্রথম জেনারেশন শিক্ষা এটা ছিল। তারপরে আমরা যেটা বলি ক্লাসিক্যাল এরা, এটা যখন মানুষজন শস্য জোগাড় করতে শুরু করলো, যখন মানুষ উৎপাদন ব্যবস্থা যখন বেশ দূরে চলে আসলো, মানে শুধু খাবারটা সংগ্রহ নয়, নিত্যদিনের সংগ্রহ করার পর যখন উদ্বৃত্ত তৈরি হলো, মানে সে খাবারটা দিনে শেষ করার পর কিছু খাবার থেকে যাচ্ছে, তখন দার্শনিক চিন্তা শুরু করলো তারা, আলটিমেটলি তোমরা ঈশ্বর তৈরি করলো, তারা ধর্ম চিন্তা শুরু করলো, তারা তার মধ্যে দার্শনিক চিন্তা চলে আসতে শুরু করলো। এটাকে বলি আমরা ক্লাসিক্যাল এরা। ক্লাসিক্যাল এরা আমরা এই যে আমাদের এই আমরা ভারতবর্ষে পাবো হচ্ছে বেসিক্যালি তখন ওই যে আর্য সভ্যতার মূল জায়গা যাচ্ছে, তখন আমাদের এই যে রাষ্ট্রদায় সম্প্রদায় তৈরি হচ্ছে। তো এই শিক্ষা জিনিসটা বলে মানে অরাল ছিল, শ্রুতি মানে বোঝা যাচ্ছে মানে বেদের বাণীগুলোকে শুনে শুনে মনে করা। ইউরোপে তাই ছিল, আমরা যেটা যে ইলিয়াড ওডিসি যেগুলো পাইছি তাই গে ভিক্ষা করা গিয়েছিল, যে তারা বলে প্রায় তো দেখো। আচ্ছা, তো যেখানে ছিলাম আমরা, তো এই ঘটনা তখন ঘটতে হচ্ছে গ্রিসেও। হ্যাঁ, মানে ওরালি তারা এই কাজটা করতেন, তারা জাতিসত্তার তারা গান গাইতেন, তারা এই যে তাদের বীরদের গান, যেমন পেনেলোপির কথা বলছিলাম আমরা। পেনেলোপি হচ্ছে আমাদের ইয়ের ওয়াইফ, যে তাকে ওর যখন জামাই যখন সমুদ্র অভিযাত্রায় চলে গেল, তো তাকে তোমরা নিশ্চয়ই তুলনামূলক সাহিত্য পড়বা, সাহিত্য
ইলিয়ার ওডিসি তো অবশ্যই পড়া হবে। তো তখন নতুন নতুন যুবরাজরা এসে তাকে বিয়ে করতে চাচ্ছে পেনেলোপিকে এসে। পেনেলোপি বলছে যে আমি তো বিয়ে করবো না, আমি তো বিয়ে করবো না। বলে তোমার স্বামী তো সমুদ্রে মারা গেছে, আমাদের বিয়ে করে ফেলো। তো বলছে ঠিক আছে, আমি তোমাদের বিয়ে করবো ওই দিন যেদিন আমি এটা বানাচ্ছি, এটা জাল তৈরি করছি, জাল বুনছি, যেদিন জাল বোনা শেষ হবে সেদিন তোমাদেরকে বিয়ে করতে রাজি হবো। তো সে প্রতিদিন সারা রাত ধরে জালটা সে বানায়, ভোরের বেলা পুড়িয়ে ফেলে আবার নতুন করে শুরু করে। তো তার জাল বানানো তৈরি হয়ে শেষ হয় না, কিন্তু বিয়ের আর কথা হয় না। এটা কেন বলছিলেন? মানে হুমাররা একটা গান গেয়ে বাঁচিয়ে বলছেন, দেখো আমাদের নারীরা এমন করে সে তার স্বামীকে ওর স্বামীর জন্য অপেক্ষা করছে, এই তো বীরত্ব গান দেখাচ্ছে। এই সময় শিক্ষাটা এরকমই ছিল। এটাকে আমরা বলি, এটাকে আমাদের রামকৃষ্ণ এবং বঙ্কিমচন্দ্র দুজনেই বলছিলেন লোকশিক্ষা। আমরা আমাদের যেটা যাত্রাপালা যেটা হতো, যাত্রা আমাদের কিন্তু শিক্ষাটা লোকশিক্ষাই ছিল। একটু পরে যে আমরা আসবো আলটিমেটলি, তাহলে ফিরে আসবো কেন বিচ্ছেদটা ঘটলো, তাহলে পরের জায়গা কেন হয়ে গেল, শিক্ষাটাতে পরের জায়গা কেন হয়ে গেল, পরের জমি কেন হয়ে গেল, এটা পরে বসে শুরু করবো আমরা। যাত্রাপালা কেন বন্ধ করে দেওয়া, দেন থিওলজিক্যাল এরা আসলে এটা মধ্যযুগের বড় ব্যাপার, এটা অনেক দীর্ঘ সময় ধরে। এই যে আমরা বলি চ্যান্সেলর বলি না, ভাইস চ্যান্সেলর, চ্যান্সেলর মানে হচ্ছে যে চার্চের প্রধান, চ্যান্সেলর মানে চার্চের প্রধান। লেকচারার মানে হচ্ছে যিনি চার্চে লেকচার দেন, মানে যিনি বক্তৃতা দেন, যিনি সারমন যিনি দেন, যিনি লেকচারার। তো তারা এই শিক্ষা ব্যাপারটা তো চার্চ কেন্দ্রিক ছিল, দুনিয়াতে শিক্ষা ব্যাপারটা চার্চ ছিল। এবং এটা মানে আমাদের রুশ ইয়ের আগ পর্যন্ত, আমাদের ফরাসি বিপ্লবের আগ পর্যন্ত আমরা দেখবো যে আমাদের এই মানবতাবাদ আসার আগ পর্যন্ত পুরো ব্যাপারটাই প্রায় 600 বছরের মতো সময় পুরো শিক্ষা ব্যাপারটাই ছিল হচ্ছে চার্চ কেন্দ্রিক, মানে চার্চ ভিত্তিক ছিল। ইউরোপে এই চার্চগুলো চালাতো। এটা যেগুলো বড় ইউনিভার্সিটিগুলোর ইতিহাস দিলে পেয়ে যাবো আমরা, এগুলো চার্চ থেকে তৈরি হয়, চার্চ নিয়ন্ত্রণ করছে, চ্যান্সেলর পদ তৈরি করা হচ্ছে, যে সিলেবাস দেওয়া হচ্ছে সেগুলো ওইভাবে করা হচ্ছে। তো এই সময়টা থিওলজিক্যাল এরা বলি আমরা। দেন আসলো আমাদের যেটা মডার্নিজম যেটা আসলো, যেটা হয়ে গেল আমাদের ফরাসি যেটা হয়ে গেল, যেটা মানবতাবাদের যেটা হলো, রেশনালিজম আসলো, ইয়ে হলো। তো আমরা যেটা বলি যে রেনেসাঁ যেটাকে বলি আমরা, রেনেসাঁর ব্যাপারটা কি ছিল আসলে? রেনেসাঁর ব্যাপারটা ছিল হচ্ছে মানুষকে প্রদান করে তোলা, যুক্তিকে প্রদান। রেনেসাঁ মানে কি? যে নগর রাষ্ট্র তৈরি হয়েছিল, আমাদের বন্ধু তা এখানে আমার ইয়ে আছে, নগরাষ্ট্রের মধ্যে যে যে নাগরিকতা এবং যে যুক্তিবোধ, যে আইনের শাসন, যে ব্যাপার তৈরি করা হয়েছিল, সেই ব্যাপারটা আমার পুনর্জাগরিত করা, এই গোল্ডেন এজটাকে আমাদের এখানে এই সময়, আমাদের ওই সময় আমাদের এখানে ভারতবর্ষে তখন আমাদের গৌতম কাজ করছেন, ওখানে সক্রেটিস প্লেটোরা কাজ করছেন, ক্লাসিক্যাল সেম সময়, তার সমসাময়িক আমাদের গৌতম বুদ্ধ, ওই যে সক্রেটিস তার সমসাময়িক তারা। তো এটা ক্লাসিক্যাল, ওইটাকে আবার রিভাইভ করা, বেসিক্যালি ওই ক্লাসিক্যাল আবার রিভাইভ করা, এটাকে সেটাই আমরা বলছিলাম যে ওই মডার্ন এরার সূত্র আসলে যেটাতে আসলে জাগতিকতার দিক দিয়ে মানুষের বুদ্ধিবৃত্তির দিক দিয়ে রিভাইজ করছে। এটা ইউরোপে ঘটলো, এটা মূলত ইতালিতে ঘটলো, তবে এটা ইংল্যান্ডে ছড়ালো এটা। আর এটা পরে পৃথিবীর দুটা জাতি ভাগ করে নিয়েছে, জানো তোমরা অবশ্যই। একটা হচ্ছে ফরাসিরা, ফরাসি কলোনি তৈরি করেছিল বেসিক্যালি আফ্রিকাতে, তারা করেছিল। আর বাকিটা ইংল্যান্ড। আলটিমেটলি এরকম আলোচনা খুব জমানো যায় না, সেটা হয় কি, যেহেতু আমরা কথা খেয়ে হারিয়ে যায়। আচ্ছা, তো এটা হলো। তো সারা দুনিয়া যে এই যে দুনিয়া দুই ভাগ করে নিয়ে নেওয়া হলো, একটা হচ্ছে ফরাসিরা কলোনি তৈরি করলো, একটা হচ্ছে আমাদের ইংল্যান্ডের মানে ব্রিটেন কলোনি তৈরি করলো। ভারতবর্ষ ব্রিটেনের কলোনি চলে আসে, মূলত তাদের মাধ্যমে শিক্ষা জিনিসটা এখানে আসে। মানে ইউরোপীয় বিদ্যার শিক্ষা, যেটা আমরা এখন যে শিক্ষা যেটাকে দেখি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীর, সেগুলো মধ্যে ইউরোপীয় বিদ্যাগুলো আসে। এই মূলত এই ব্রিটিশদের ফলাফলটা, ব্রিটিশ লিগেসি, ব্রিটিশ আমলে যে ঘটনা ঘটেছে তার লিগেসি এটা। এই ঘটনা হওয়ার পর যেটা হলো যে, আচ্ছা, তো এটা ছিল। তো এটা হওয়ার পরে এটা নিয়ে কিন্তু বেশ কথাবার্তা হলো, যখন আধুনিক শিক্ষা সারা দুনিয়াব্যাপী ছড়াই গেল, যেটা যেটা এখন যে পড়াশোনা করছি আমরা, এটা নিয়ে শুরুতেই এটা হওয়ার পরেই সেটা বিতর্ক তৈরি হলো। প্রথমে ইংল্যান্ড, যেখান থেকে এটা আমাদের এখানে এসছে, সে ইংল্যান্ডে এটা প্রশ্ন তোলা হয়েছিল। এখানে ইংল্যান্ডে অনিল নামে এক ভদ্রলোক, উনি বললেন যে এই শিক্ষাটা এটা কি আদৌ, এটা কি মানুষকে মানুষ করে কিনা। আমার এক বন্ধু জন, ওর নাম, কানাডাতে কুইন্স চাকরি করেছে, সে একটা গল্প আমাকে একটা বলছিল ক্লাসে। সে বলছিল যে একটা বাচ্চারা প্রথম ক্লাসে গেল, যাওয়ার পর বললো আমরা কি করবো, তো শিক্ষকরা তোমরা তাহলে মাটি দিয়ে কিছুটা বানাও। তো বাচ্চারা হরেক রকম তারা মাটি দিয়ে তার জিনিসপত্র বানালো, তারা পাতিল বানালো, কোনটা 6 কোনা পাতিল, 2 কোনা পাতিল, 3 কোনা পাতিল। পাতিল তো 6 কোনা হয় না, পাতিল তো গোল হয়, তাই না? তো বাচ্চা 6 কোনা বানালো। শিক্ষক তারপরে শিক্ষক বলেন না, এটা হয়নি, পাতিল তো 6 কোনা হয় না, পাতিল এরকম করে গোল হয়।
সুতরাং এভাবে বানাতে হবে। তো পরের ক্লাসে বাচ্চারা মাটি দিয়ে সব গোল আকারের পাতিল বানালো, একরকম পাতিল শুরু হলো। তারপরে একদিন ক্লাসে এসে বললো শিক্ষক যে তোমরা ছবি আঁকো, যার যেটা ছবি আঁকো, ছবি আঁকলো। তো ছবি কোনটার গাছের কাণ্ড লাল, গাছের কাণ্ড হলুদ, পাতার রং নীল, এরকম সবুজ বাচ্চা ছবি আঁকলো। তো তার যে ছবি লিখে তার বাচ্চা শিক্ষককে দিল তারা। তো শিক্ষক বললেন না, ছবি আঁকা হয় নাই, গাছের কাণ্ড কোনো নীল হয় না, গাছের কাণ্ড হচ্ছে এরকম হয়। হ্যাঁ, বা সব পাতা কোনো এরকম গোলাপি কালারের হয় না, পাতা হচ্ছে সবসময় সবুজ হয়, বা ফুল এরকম হয়, ফুলের ডাটি সবুজ হয়, সামন দিকটা এরকম কালারফুল হয়, এই কালার হয়। উনি বললেন। তারপর সব বাচ্চা ছবি আঁকলো, ডাটিটা হচ্ছে তার সবুজ আর গোলাপটা লাল, সব একই রকম ছবি আঁকলো। তারপরে কি হলো, বাচ্চা শিশুটা মারা গেল আলটিমেটলি। তো এই সমালোচনাটা আলটিমেটলি অনিল তুলেছিলেন, ইংল্যান্ডে তুলেছিলেন উনি। তোলার পর উনি নিজে একটা স্কুল চালু করেছিলেন, সামার স্কুল নামে চালু করেছিলেন পাহাড়ের উপরে। উনি বলছেন বাচ্চারা যা পড়তে চায় তাই পড়বে, উনি বলছিলেন। এবং এটা নিয়ে অনেক ইংল্যান্ডে বিতর্ক হয়েছিল। ইংল্যান্ডের পার্লামেন্টে এটা নেওয়া হয়েছিল যে ওই স্কুলের মধ্যে বাচ্চারা এত স্বাধীন হয়েছিল, তারা যে ক্লাসে বসে তারা মাস্টার বেট করতো তারা। তো তারা বললো যে এই ব্যাপারটা যে বাচ্চা মাস্টার বেট করছে, এটা তো আমরা এলাও করতে পারি না। এটা নিয়ে খুব হইচই হলো ইংল্যান্ডে। তারপরে তারা বন্ধ করে দেওয়া যায় না। একদল তার পক্ষে দাঁড়িয়েছিল, না এটা একটা পরীক্ষা, এটা একটা নিরীক্ষা থাক না, বাচ্চারা স্বাধীন হয়ে বড় হচ্ছে, ধীরে বাচ্চা কি দাঁড়ায়। এখন স্কুলে চলছে, বাচ্চা সংখ্যা কমে চলছে। তো তখন এই ঘটনাগুলো হলো। আমাদের ভারতবর্ষে যেটা হলো, রবীন্দ্রনাথ এই শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুললেন প্রথম। রবীন্দ্রনাথ আমাদের ইউরোপের যে বিদ্যালয়ের যে চিন্তাগুলো ছিল, রবীন্দ্রনাথ কিন্তু উনি কিন্তু শান্তিনিকেতন তৈরি করলেন, উনি আমাদের ভারতবর্ষের আইডিয়াতে নিয়ে গেলেন, ফিরে গেলেন। উনি তোমার ওইটাকে সমালোচনা করে উনি তোতা পাখি না তোতা কাহিনী নামে একটা গল্প লিখেছিলেন, জানো বোধ হয় গল্প। তোতা কাহিনী, ওই যে রাজার তোতা পাখি খুব গান গায়, সে শীষ বাজায়, সে কিছু করে। তো রাজা বললে তো খুব বেয়াদব পাখি, এটা তো শিক্ষা দেওয়া দরকার। গল্পটা প্রমাণিত তো কথা, বিখ্যাত গল্প এটা, তোতা কাহিনী। তো রাজার সেবকরা তখন টেন্ডার দেওয়া হলো যে তাহলে এর জন্য তোতা পাখি শিক্ষিত করতে গেলে কি তোতা কাহিনী রবীন্দ্রনাথের। হ্যাঁ, তোতা কাহিনী কথা বলবো। এটা সমালোচনা করেছিল এই গল্প লিখলেন তিনি। এবং তোতা কাহিনীতে জানি, তারপরে ওই যে পাখিটাকে, তারপরে পণ্ডিতরা সবাই আসলো, রাজ পণ্ডিত আমাদের মতো যারা শিক্ষক আর কি, যারা ভিন্ন গোষ্ঠী দিয়া এটা ওটা করে দল পাকায় টাকায় শিক্ষক হইলাম আর কি। তো ওরকম করে তোর পণ্ডিতরা চাকরি পাইলো, শিক্ষা দেওয়ার তোতা পাখিকে। তারপর তারা রাজাকে, তারা তোতা পাখি শিক্ষা দেওয়া শুরু করতো, এবং তোতা পাখি তারা বই খাওয়াতে শুরু করলো, বই কেটে তারা বই খাওয়াতে শুরু করলো। তো তখন বলে যশস্বী শিক্ষিত রাজা দেখতে এলেন, রাজা দেখতে এসে বললেন যে তোতা পাখি কি গান গায়? না মশাই, কি বলেন রাজা মশাই, তোতা পাখি শিক্ষিত হয়েছে, হ্যাঁ, ওটা গান টান গায় না এখন। ও কি না পায়? আল্লাহ পায় না। ওকে ডানা ঝাপটায়, ও ঝাপটায় না। ও কি খাঁচার মধ্যে ঠুকরায়? ওর ঠুকরায় না। তারপর রাজা কি করলেন, খাঁচা থেকে উনি পাখিটাকে নিয়ে দেখলেন, তার টিপে দেখলেন, তার পেটে। তখন রবীন্দ্রনাথ বলছেন যে তার পেটে বিদ্যা গজ গজ করতে থাকলো, মানে পেটের মতো যে বইয়ের পাতা, শুকনো পাতাগুলো শব্দ করতে থাকলো। তার মানে কি, পাখিটা মারা গেছে আসলে। তো রবীন্দ্রনাথ আলটিমেটলি বলার চেষ্টা করছে যে আমাদের শিশুরা, যাদেরকে আমরা এটা নিজের মতো বড় হতে পারতো, তাদেরকে আমরা এরকম খাঁচায় ঢুকিয়ে, মানে বিশ্ববিদ্যালয়ের নামে খাঁচায় ঢুকিয়ে, বিল্ডিং এর মধ্যে ঢুকিয়ে, চার দেয়ালের মধ্যে, ওয়ালের মধ্যে ঢুকিয়ে এদেরকে ইয়ে করা হলো। মানে আলটিমেটলি আমরা তোতা পাখির মধ্যে মেরে ফেলি, আমরা ভেতর থেকে মরে যায়। চাকর তৈরি হয় এরা। চাকর তৈরির কাহিনী একটু পরে বুঝবো আমরা আলোচনা যাবো আমরা কেন পরের জায়গাটা হয়ে গেল। তো এই তোতা পাখির মতো আমরা মানে ভেতর থেকে মরে যাই, বাচ্চাগুলো আমরা মেরে ফেলি এদেরকে। আসলে এরা চাকরিজীবী হয়, এরা যেটা হতে চাইছে তার তখন হতে পারে না। সে তার যে মানে শিক্ষার ব্যাপার উদ্দেশ্যটা কি? শিক্ষার উদ্দেশ্য হচ্ছে আলটিমেটলি নরিশ তার বাচ্চার মধ্যে যে প্রবণতা আছে, যেটা সে হতে চায়, যেটা সে হতে পারে। আমি কখনোই গোলাপ ফুল বানাই ফেলতে পারবো না, এটা অসম্ভব না। গোলাপ ফুল আমার দায়িত্ব হচ্ছে যে আমি মালিক, সত্যিকারের মালিক হয়ে থাকি, প্রথমে বোঝা উচিত এটা গোলাপ ফুল। তাহলে গোলাপ ফুলের কি কি খাবার দেওয়া হচ্ছে আমার? এখানে আমি গাঁদা ফুলের খাবার দেবো না মোটেই। গোলাপ ফুলটা নরিশ করতে হবে। গোলাপ ফুলের যাতে গোলাপ হয়ে ফোটে, কিন্তু আমরা তা করি না। আমরা বাচ্চাকে স্কুলে নিয়ে আমরা সবাইকে একরকম একটা ওই একই ছাটে মাথা, সবাইকে ডাক্তার, সবাইকে ইঞ্জিনিয়ার, সবাই আমরা কম্পিউটার টেকনিশিয়ান বানাতে চেষ্টা করি, মানে বিশেষজ্ঞ বানানোর চেষ্টা করি। ফলাফল ওই তুতা পাখির মতো এগুলো মারা যায়। এই বাচ্চাগুলো তার নিজের শক্তি দিয়ে দাঁড়াতে পারে না, কখনোই ইয়ে হতে পারে না। এটা নিয়ে আমরা পরে ইউনিভার্সিটি উইদাউট ওয়াল নামে একটা আন্দোলন হয়েছিল, দেখবো আমরা, এটা আমেরিকাতে হয়েছিল। আমরা এই আন্দোলনটা হয়েছিল শিক্ষা নিয়ে, এটা নিয়ে হয়েছিল। ভাবতে ফিরে আসবো আমরা। আচ্ছা, এটা দেন আমরা বলি পোস্টমডার্ন এরা যেটাকে বলি আমরা মধ্যে, যে এটা সাহিত্যে জানো, এটা নিয়ে খুব ডিটেল কথা বলবো না আমরা। ইউরোপে দাদাইজম নামে আন্দোলন হলো, শিল্পী আন্দোলন হলো, যেখানে এই স্ট্রাকচারের বিরুদ্ধে, মানে আমাদের যে ব্রিটিশ যে শিক্ষা ব্যবস্থা, এটা স্ট্রাকচার। আমরা এখন যেটা করছি স্ট্রাকচার, এটা
যে 1 থেকে 5 পর্যন্ত এই হবে, 6 থেকে 10 পর্যন্ত এই হবে, 10 থেকে 12 এই হবে, 12 এই হবে। মানে বাচ্চাকে কোন পর্যায়ে কি পরিমাণ বই আস্থা খাওয়ানো হবে এটা স্ট্রাকচার করে দেয়া আছে। মানে মেরে ফেলার জন্য যা যা বিষ খাওয়ানো দরকার, কোন পর্যায়ে কি মাত্রায় বিষ দেওয়া হবে এটা প্ল্যান করে রাখা হয়। তো এইটার স্ট্রাকচার যে 16 বছর স্কুলিং হবে, তার হওয়ার পরে তাকে গ্রাজুয়েশন বলা যাবে, সে গ্রাজুয়েট করছে, সে চাকরি করতে পারবে মনে করা হচ্ছে। যে এই পাখি আর লাফাবে না, গাইবে না, এই পাখি আর আগের মতো করে কিছু করতে পারবে না, এই মানুষটা বাচ্চাটা অরিজিনাল বাচ্চা এখন না, এটা আমাদের এখন যন্ত্র, এটা দানবে পরিণত হচ্ছে, এটা একটা যন্ত্রে পরিণত হচ্ছে। দাদাইজমে এই ব্যাপারটার বিরুদ্ধে কথা বলা হচ্ছে। শিক্ষা না, তারা সাহিত্য আন্দোলন এগুলো ছিল মূলত, যে সাহিত্য ব্যাপারটা স্ট্রাকচার হবে কেন, আমরা বলি না গল্প হইতে এইভাবে হতে হবে, এটা শুরু থাকবে, মাঝখান থাকবে, শেষ থাকবে, বা একটা নাটকের কি আমরা থাকি না, ওই যে গুস্তাভ ফ্রেট্রাকের একটা থিওরি আছে অলরেডি, পিরামিড থিওরি, এখানে স্ট্রাকচার দেয়া আছে অলরেডি। তো স্ট্রাকচার যদি হবে কি হবে না, এটা স্ট্রাকচার করা। তো দাদাইজম এটার বিরুদ্ধে দাঁড়ালো। আমরা জানি যে দাদাইজমটা তো জানো, যারা নামে এক মহিলা, সে এটা কফি হাউস মানে কবিতা লিখে নিয়ে গিয়ে চাকু দিয়ে কেটে কেটে ফেললো, টুকরা করে ফেললো, টুকরা করে ফেলে সে আবার এগুলোকে আবার সে গাম দিয়ে এক জায়গায় করে বললো এটা কবিতা হয়ে গেছে। তাতে শেষের শব্দ শুরুতে আসলো, মাঝখানে শব্দ সে প্রথমে গেল, এরকম মানে তার ইচ্ছা মতো সাজিয়ে বলে এটা কবিতা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে এটা একটা মানে দাঁড়াবে এখন, মানে কবিতা কেন শুরুতে এরকম হতে হবে কেন, মানে এটা শুরু থাকবে, মাঝখান থাকবে, শেষ থাকবে কেন, এটা উল্টা দিকটা তো হতে পারে। বা একটা উপন্যাস কেন আমরা শুরুর দিকে পড়বো, আমরা শেষ দিকে হতে পারে এটা। তারপরে এটা ধরো, এটা শুধু মানুষের ঠুটে ঠুটে চুমু হবে কেন, দুইটা বিল্ডিং এর জানলাকে চুমু খেতে পারে না? কত শিল্পীরা ছবি আঁকতে শুরু করলেন যে দুইটা বিল্ডিং দাঁড়িয়ে আছে, দুইটা বিল্ডিং এর জানলা প্রেম করছে। এই চিন্তা মানে এর বাইরে যা সোশ্যালিজমের চিন্তাটা, আমরা সোশ্যালিজমের নাম দিলাম এটা আমরা আলটিমেটলি। তখন এগুলো কিউবিজম হলো, যেটা তলকে ভেঙে ফেলা, পোস্ট স্ট্রাকচারিজম রাশিয়াতে হলো, ডিকনস্ট্রাকশন হলো, এবং এই মুহূর্তে আমরা যেটা পার করছি এটা পোস্ট ডিকনস্ট্রাকশন পার করছি, সময়টা পার করছি। এগুলো এটা 19 শতকের শুরু, মানে 20 শতকের শুরুর দিকে ঘটনাগুলো ঘটে গেল। দেন এই যে সামারাইজ যেটা বলছিলাম 60 যেটা হলো, অনিলের যেটা এটা হলো, দেন 70s এ আমেরিকাতে আন্দোলন হলো একটা ইউনিভার্সিটি উইদাউট ওয়াল, রবীন্দ্রনাথ চিন্তা করছিলেন আমাদের শান্তিনিকেতনে, যে আচ্ছা দেয়ালটা আসলে করতে, আমাদের বিদ্যা তো দেয়ালে ছিল না, আমাদের বিদ্যা তো গাছতলায় ছিল। আমাদের প্রাচীন মনি ঋষিরা যারা সবচেয়ে জ্ঞানের সময় যেমন গেল, যেটা আর্য মানে আর্য যুগে যেটা গেল, আমাদের মনি ঋষি যেটা আমাদের বেদ যখন পাইলাম আমরা, গীতা যখন পাইলাম আমরা, সেই সময়টাতে তো স্কুল ছিল না, তখন তো দেয়াল ছিল না, সবাই জঙ্গলে গিয়ে মাটির গাছের নিচে বসে পড়তো, মাটির বসে পড়তো, গুরুকে গোল হয়ে পড়তো। আমরা স্কুল পাইলাম কোথেকে, আমরা দেয়ালটা পাইলাম কোথেকে, দেয়ালটা পাইছি ইউরোপ থেকে। কারণ ইউরোপে হচ্ছে বরফ পড়ে, যেহেতু বরফের কারণে দেয়াল দিতেই হবে, গাছতলায় বসতে পারবে না। আমরা তো বাড়িতে বসতে পারতাম, আমরা তো বরফের ফ্লোর ঠান্ডা, তার শুধু আপনাকে টেবিল চেয়ার লাগবে। তার এই টেবিল চেয়ার এবং দেয়াল দুটো ইউরোপ থেকে আসে নকলটা। তো এই জিনিসটা হলো, এবং স্ট্রাকচার তৈরি হতো। ইউনিভার্সিটি উইদাউট ওয়াল যেটা WW যেটা আন্দোলন, যেটা 70-এর ইউনিভার্সিটি আমেরিকায় হলো, ওরা বললো তা হবে। এখন আমরা যে আইএলটিএস পরীক্ষা যা দেই, আমরা আইএলটিএস সাথে তারা কি করি, ব্রিটিশ কাউন্সিল একটা বিজ্ঞাপন দিয়ে বলে যে তোমার ইংরেজি ল্যাঙ্গুয়েজ স্কিলটা কতদূর আছে বোঝার জন্য একটা পরীক্ষা তুমি দিতে আসো। ওকে তুমি এখন জিজ্ঞাসা করে তুমি কোথায় পড়ে এসছো, কয়দিন পরে এসছো, না, বলে জাস্ট বসো, পরীক্ষা দাও, যদি তুমি পারো তার পরীক্ষা পারছো, আর না পারলে তুমি পারলা না, এটা তো তোমার পরীক্ষা প্রমাণ হবে। তুমি কোথায় পড়ে আসছো, তুমি সাইফুরে কোচিং করছো নাকি কোথায় কোচিং করছো, তোমার ব্যাপার, এটা তো আমার জানার বিষয় না। ও পরীক্ষাটা নেই, নিয়ে সার্টিফাই করে যে তোমার মানে সে 8 পাইছে, 7.5 পাইছে, লিসনিং এটা পাইছে, স্পিকিং এটা পাইছে, চেক করে বলে হ্যাঁ, সে ইউরোপিয়ান বিদ্যাকে, ইউরোপিয়ান ইউনিভার্সিটি বলে দেয় যে সে এই ছেলে স্পিকিং এ হচ্ছে সে আলটিমেটলি 5.5 পাইছে, রাইটিং এ 7.5 পাইছে, সে রিডিং এ 6 পাইছে, এটা হচ্ছে তার স্কোর, ইংরেজি স্কিল হচ্ছে এটা। কিন্তু কখনোই সে বলে না স্কুলিং করতে কত সে পড়াশোনা করে আসছে, এটা কখনোই বলে না। তো ইউনিভার্সিটি উইদাউট ওয়ালের আন্দোলনের এরা শিক্ষা পাগলরা বললো, পাগল আমরা বলতে পারবো, ওরা মাঠে এটা রেজিস্টার নিয়ে বসলো আসো, তো নাম লেখার পরীক্ষা দাও, যদি তুমি নাম মানে পরীক্ষা পাস করতে পারো তাহলে তুমি কালকে সকালবেলায় তুমি তুলনামূলক সাহিত্য তত্ত্বে তুমি মাস্টার্স করে ফেলছো। মানে নট নেসেসারি তোমাকে ভর্তি হতে হবে, ভর্তি পরীক্ষা দিতে হবে, দিয়ে 4 বছর পড়তে হবে, হামিম কামরুল হকের ক্লাস করতে হবে, শামীম রেজার ক্লাস করতে হবে, সোহেব ইরানের সাথে কথা বলতে হবে, চেঙ্গিস খানের সাথে কথা বলতে হবে, নট নেসেসারি নট। তুমি জাস্ট পরীক্ষা দিয়ে তুমি যদি বোঝাতে পারো যে তুলনামূলক সাহিত্য, তামিল সাহিত্যের সাথে এটা কোন জায়গায় আছে, বা আমাদের কমল মজুমদারের খেলার প্রতিভার সাথে আমাদের ইলুসিস উপন্যাসের জেমস জয়েসের কি যোগাযোগটা আছে আসলে, তুই বলতে পারলে তাহলে পড়ছো তুমি কোথায়, কার কাছে, তুমি সোহেব ইরানের কাছে পড়ছো নাকি শামীমের কাছে পড়ছো নাকি তারেক রেজার কাছে পড়ছো, তুমি এটা তো আমার জানা দরকার নেই। তো তারা রেজিস্টার নিয়ে বসলো, তারা সার্টিফিকেট শুরু করলো, এটা তাহলে শিক্ষার মূল স্ট্রাকচারকে একটু চ্যালেঞ্জ করা হলো।
দেন তারপরে আমরা ওই যে তারপরে ওই যে 90-এর দশকে গত শতাব্দীতে আসলো হচ্ছে আমেরিকার মতো নিরাপত্তা ব্যবস্থার জন্য এটা করা হয়েছিল। আমরা যেটাকে বলি WWW যেটাকে বলি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব যেটাকে বলি আমরা, আমি বলি জগৎ জোড়া জাল। এই জগৎ জোড়া জাল গত দশকে 90-এর দশকে আমরা পাইলাম, জগৎ জোড়া জাল পাইলাম, WWW পাইলাম আমরা, এটা চলে আসলো। দেন মোবাইল লার্নিং গুলো চলে আসলো। দেন শিক্ষা তাহলে কি দাঁড়াইলো, মানে আমরা যেটাকে বলতাম আমরা এটাকে পলিফিক বললাম আলটিমেটলি। আমরা আগে যেটা বলছিলাম যে তোমাকে তুমি পরীক্ষায় পাস করলেই হচ্ছে। আইএলটিএস সিস্টেম বলো না, তুমি জাস্ট পরীক্ষায় তোমার স্কোর পাইলেই হচ্ছে, তুমি কোথায় পড়ছো জানা দরকার নাই। হ্যাঁ, দুঃশিক্ষণে এখানে বসে আমি আমেরিকাতে কোর্স করে ফেলতাম, করতে শুরু করলাম আমি এখানে। পড়তে হলে যে 16 বছর পড়তে হবে, স্কুলে যাইতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, এবার থাকলো না। তাহলে তারা আমাদের বাংলা, বিহার, উড়িষ্যার তারা দিওয়ানি লাভ করে ফেললো, দিওয়ানি লাভ ফেললো তারা করে। তারা মোটামুটি ভারতবর্ষের মানে আমাদের এই অঞ্চলটার পরে তারা ইউরোপের দখলে চলে গেল, মানে কলোনিতে চলে গেল। কলোনি যাওয়ার পরে তারা দিলুন তারা তো ছিল আলটিমেটলি ছিল হচ্ছে তাদের ব্যবসা বাণিজ্য তারা নিয়েছিল, তাদের কৃষিদের উপর প্রচার তারা করছিল। তারা এটা নিয়ে আমাদের বিপদ তৈরি হয় নাই। বিপদ তৈরি হলো যখন তারা এখানকার শিক্ষা নিয়ে কথা বলতে শুরু করলো। সেটা তারা ইচ্ছা করে তারা বলে নাই, তারা ইংল্যান্ডেই বলা হলো যে তারা এখানে যে ব্যবসা বাণিজ্য অর্থাৎ যেহেতু রাষ্ট্র তারা দখল করে ফেলছে আলটিমেটলি, তো দেশ চালাইতে হলে তাদেরকে আলটিমেটলি এখন ভালোভাবে চালাইতে তাদের কিছু লোক দরকার যারা ভালো ইংরেজি জানবে, ভালো ইউরোপকে বুঝবে এমন লোক, তথা শিক্ষা তারা হাত দিতে হলো তাদেরকে। দেন 1813 সালে প্রথমবারের মতো ইংল্যান্ডের পার্লামেন্টে একটা যখন ইয়েরা গেল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ব্যবসা তাদের সার্টিফিকেট নবায়ন করতে গেল, তখন ব্রিটেনের পার্লামেন্ট থেকে বলা হলো যে তোমাদেরকে ভাষা দায়িত্ব। এটাকে পলিফোনিক এরায় ঢুকে পড়লাম আলটিমেটলি। আমরা আগে যেটা বলছিলাম যে তোমাকে সার্টিফিকেট পাইতে হলে 4 বছর তুলনামূলক সাহিত্যে পড়তে হবে, এতগুলো ক্লাস করতে হবে, এতগুলো কোর্স করতে হবে, কিন্তু ইউনিভার্সিটি উইথআউট ওয়াল বললো না, এটা লাগবে না, তুমি পরীক্ষায় পাস করলেই হচ্ছে। আইএলটিএস সিস্টেম বলো না, তুমি জাস্ট পরীক্ষায় তোমার স্কোর পাইলেই হচ্ছে, তুমি কোথায় পড়ছো জানা দরকার নাই। হ্যাঁ, দুঃশিক্ষণে এখানে বসে আমি আমেরিকাতে কোর্স করে ফেলতাম, করতে শুরু করলাম। অনলাইন এডুকেশন এখানে ক্যামব্রিজের বিদ্যা এখান থেকে পাইতে শুরু করলাম আমরা, কুইন্সের বিদ্যা এখানে বসে পড়তে শুরু করলাম আমরা। তাহলে কি দাঁড়াইলো, মানে পড়তে হলে যে 16 বছর পড়তে হবে, স্কুলে যাইতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, এবার থাকলো না। তাহলে এটা পলিফোনিক জায়গা তৈরি হলো। এই পলিফোনিক শব্দটা আসলে করতে গিয়ে, পলিফোনিক শব্দ হচ্ছে উল্টো দিক হচ্ছে ককোফোনি, মানে একস্বর, আর পলিফোনি হচ্ছে বহুস্বর। তোমরা যখন উপন্যাস পড়তে শুরু করবা তুলনামূলক সাহিত্যে, তখন মিখাইল বাখতিনকে পাওয়া যায়। বাখতিন প্রথমে এই শব্দটা উচ্চারণ করতেন। উনি বলছিলেন যে উপন্যাসে যখন উপন্যাস কি একজন উপন্যাসিক লিখেন, তাই তো উপন্যাসিক লেখার সময় উনি তার মূল্যবোধ, তার চিন্তা উনি উপন্যাসে বলতে শুরু করেন। কিন্তু উনি বলছেন তাহলে এটা ককোফোনিক উপন্যাস, যেখানে উপন্যাসের এক স্বর তৈরি হবে। একদম রবীন্দ্রনাথের যোগাযোগ উপন্যাস, দেখবো যে রবীন্দ্রনাথ মধুসূদনকে উনি বলছেন যে ও হচ্ছে তার বাবা ইয়ের ব্যবসা, লবণের ব্যবসা করে বড় লোক হয়েছে। আর কুমু যে মেয়েটি, সে জমিদার পরিবারের মেয়ে, তার রুচিবোধ আলাদা। এবং তাদের যদি বিয়োজন হচ্ছে যখন, হওয়ার পর দেখছি যাচ্ছে কুমুর সাথে মধুসূদনের দ্বন্দ্ব তৈরি হচ্ছে। ও রবীন্দ্রনাথ আলটিমেটলি কুমুর পক্ষ নিচ্ছে, মানে মধুসূদনকে উনি নোংরা ভাবে উপস্থাপন করছেন। উনি দেখাচ্ছেন যে মধুসূদনের হাতগুলো বড় বড়, সে বাড়িতে যেহেতু প্রথম টাকা তার হয়েছে, তার ফার্নিচার বড় বড় কাঠ দিয়ে বানাইছে, তার ধন সম্পদ দেখাচ্ছে। তাতে যখন সে বাসর কুমুর কাছে আসছে, সে তখন সে আলটিমেটলি সে ইয়ে করে আসতেছে, আলটিমেটলি সেটার মধ্যে সে গায়ে খুব কঠিন ধরনের ইয়ে দিয়ে আসতেছে, মানে স্যান্ড মেখে আসতেছে। রবীন্দ্রনাথটাকে আলটিমেটলি মানে মধুসূদনের প্রতি উনি সুবিচার করছেন না। তাহলে এটা রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গিটা আমরা এই উপন্যাসে পেয়ে যাচ্ছি, চরিত্র দৃষ্টিভঙ্গি পাচ্ছি না আমরা। তো এই জায়গাগুলো আমাদের বাখতিন বলছিলেন যে না, উপন্যাস তখনই পলিফোনিক হবে যেখানে সবগুলো স্বর পাবো, মানে উপন্যাসের স্বর, তার রাইটারের স্বর, তার চরিত্রের স্বর আমরা খুঁজে পাবো আমরা স্ত্রীপত্রের মধ্যে। তো এই যেখানে পলিফোনিক বলছে, শিক্ষাই পলিফোনিক জিনিসটা আসে। ভালো উদাহরণ হচ্ছে তো পলিফোনিক ভালো বুঝতে পারতো, অর্কেস্ট্রায় গিয়ে থাকো তোমরা। অর্কেস্ট্রায় কি হয়, অর্কেস্ট্রায় আমার মতে ঔষধ নিয়ে কথা বলছেন, যুক্ত হয়েছেন তারা অনুগ্রহ করে তাদের মাইক্রোফোনটি অফ করলে খুব ভালো হয় আলোচনার জন্য। আমরা যারা অর্কেস্ট্রা যাই, আমরা অর্কেস্ট্রায় গেলে আমরা শুনি কি যে মনে হয় বোধহয় একটা মিউজিক বাজতেছে, মানে একটাই সুর বাজতেছে, তা না। আসলে অর্কেস্ট্রায় কয়েক শতে, মানে অনেকগুলো শতাধিক
মিউজিক একসাথে বাজানো হয়, আসলে ইনস্ট্রুমেন্ট বাজানো হয়। যখন শুনবা মনে হয় যেটা বোধহয় একটা ইউনিক একটা সুর বাজতেছে, একটাই মিউজিক বাজতেছে। এটা হচ্ছে পলিফোনি। আমরা ওই যে পলিফোনিক রিংটোন বলি, আমরা মোবাইলের ক্ষেত্রে বলি, আমরা এটা হচ্ছে যে রিংটোন বাজে, আমরা ওই পলিফোনিক রিংটোন বলি। আমরা পলিফোনিক কেন বলি? কারণ আসলে যে রিংটোনটা পাই আমরা, এটা আসলে একটা যন্ত্র দিয়ে বাজানো, অসংখ্য যন্ত্র মিলে একটা তৈরি হয়েছে। এটাকে বলি পলিফোনি। শিক্ষায় পলিফোনি তৈরি হয়ে গেল। এটা হচ্ছে আমরা এই সময়টাতে আমরা পলিফোনিক জায়গাটা আমরা আসি। এই যে আমরা যখন আমরা এটা বেরিয়ে যাবো এখান থেকে, আমরা মূল জায়গায় আসি। আমরা শিক্ষায় আমরা যে প্রশ্ন শুরুতে করছিলাম, আমরা যে শুরুতে যেটা বলার চেষ্টা করছিলাম আমরা যে এই কি বলে এটাকে, শিক্ষায় আমরা শুরুতে বলছিলাম যে এই আমার যে শহরে পড়ার পর তার গ্রামের সাথে তার বিচ্ছেদ, লালন ফকির কবিতা কেন গ্রামের মানুষ বুঝতে পারে, সবাই কেন বুঝতে পারে, ওটা বিচ্ছেদটা ঘটলো তাহলে ঘটে। এই বিচ্ছেদার সূত্রটা এখানেই আছে। সূত্র হচ্ছে এখানেই আছে। আমরা যেটা মাঝখানে বলছিলাম যে আধুনিক যুগ যখন শুরু হয় ভারতবর্ষে, তখন এই আমরা জানি যে 1498 সালে প্রথম আমাদের এখানে ভাস্কো দা গামা পর্তুগাল থেকে উনি এসেছিলেন এখানে ভারতবর্ষে, উনি উপস্থিত হয়েছিলেন উনি ভাস্কো দা গামা। এবং তারপরে কয়েক বছর পরেই আমরা দেখবো যে তারা পর্তুগিজরা 1510 সালে আমরা দেখবো যে তারা প্রথমে তারা গোয়া, দমন, দিউ এই তিনটা এলাকা তারা আলটিমেটলি তারা দখল করে নেয়। তারা দ্রুতই তারা আবিষ্কার করা কয়েক বছরের মধ্যে দখল করে ফেলে আলটিমেটলি তারা। এবং এরপরেই দেখবো আমরা যেখানে 1600 সালের প্রথম ইংল্যান্ডের রানী এলিজাবেথ প্রথম আমাদের ভারতবর্ষে ইংরেজদের আসার জন্য, ব্যবসা করার জন্য অনুমতি দিয়েছিলেন। তো দেওয়ার ফলে তারা এখানে ভারতবর্ষে ব্যবসা করতে আসছিল তারা। কিন্তু উইদিন ফিউ ইয়ার্স, মানে কয়েক বছরের মধ্যে আমরা দেখবো, আমরা 1658 সালে দেখবো আমরা প্রথম ইউরোপ থেকে ধর্ম প্রচার করে এখানে আসতে শুরু করলাম, খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে তারা আসতে শুরু করলাম। তারপরে আমরা জানি আমরা যে 1757 সালের পলাশী বিপ্লব ঘটে গেল এবং 1765 সালে পুরা তারা আমাদের বাংলা, বিহার, উড়িষ্যার তারা দিওয়ানি লাভ করে ফেললো। দিওয়ানি লাভ করে ফেললো তারা, করে তারা মোটামুটি ভারতবর্ষের মানে আমাদের এই অঞ্চলটার পরে তারা ইউরোপের দখলে চলে গেল, মানে কলোনিতে চলে গেল। কলোনি যাওয়ার পরে তারা দেখুন, তারা তো ছিল আলটিমেটলি ছিল হচ্ছে তাদের ব্যবসা বাণিজ্য তারা নিয়েছিল, তাদের কৃষি ধর্ম প্রচার তারা করছিল। এটা নিয়ে আমাদের বিপদ তৈরি হয় নাই। বিপদ তৈরি হলো যখন তারা এখানকার শিক্ষা নিয়ে কথা বলতে শুরু করলো। সেটা তারা ইচ্ছা করে তারা বলে নাই, তারা ইংল্যান্ডেই বলা হলো যে তারা এখানে যে ব্যবসা বাণিজ্য যেহেতু রাষ্ট্র তারা দখল করে ফেলছে আলটিমেটলি, তো দেশ চালাইতে হলে তাদেরকে আলটিমেটলি এখন ভালো চালাইতে তাদের কিছু লোক দরকার যারা ভালো ইংরেজি জানবে, ভালো ইউরোপকে বুঝবে, এমন লোক দরকার। তো তার শিক্ষা তারা হাতে দিতে হলো তাদেরকে। দেন 1813 সালে প্রথমবারের মতো ইংল্যান্ডের পার্লামেন্টে একটা যখন ইয়েরা গেল, ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন ব্যবসা তাদের সার্টিফিকেট নবায়ন করতে গেল, তখন ব্রিটেনের পার্লামেন্ট থেকে বলা হলো যে তোমাদের ভারতবর্ষের শিক্ষার দায়িত্ব নিতে হবে, এটা বলা। দেন 1813 সালে প্রথমবারের মতো আমরা পাবো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রথমবারের মতো এই বাংলা, বিহার আর উড়িষ্যার 3 এলাকার জন্য 1 লক্ষ টাকা তারা বরাদ্দ দিচ্ছে। তারা হচ্ছে এখানকার তারা শিক্ষায় তারা ব্যয় করবে। কিন্তু এটা বরাদ্দ দেওয়ার পরেই যে বিতর্ক তৈরি হলো, এই টাকাটা কোথায় ব্যয় করা হবে, এটা কি ইংল্যান্ডের যেহেতু বলা হয়েছিল যে সাহিত্য এবং বিজ্ঞানের শিক্ষা ব্যবহার করা হবে, এবং কোন বিজ্ঞান, মানে দেন 2 ভাগ হয়ে গেলেন। রাজা রামমোহন রায় বিদ্যাসাগর রায় দিয়ে গেলেন, রাধাকান্ত দেব, রামঘমন সেন মানে আমাদের পিতা, এরা স্কুলিং আছে আলটিমেটলি। এবং স্কুল উনি বলছিলেন যে এরপরেই আমাদের উইলিয়াম এডাম নামে এক ভদ্রলোক, উনি ইংল্যান্ডের লোক, উনি একটা জরিপ করেন। উনি জরিপ করে বললেন যে বাংলা, বিহার এবং উড়িষ্যা এলাকায় প্রতিটি গ্রামে একটি করে স্কুল আছে। উনি বলছেন প্রতিটি গ্রামে একটি করে স্কুল আছে উনি বলছেন। একমাত্র বাখরগঞ্জ জেলায় স্কুল পাওয়া যায়নি। বাখরগঞ্জ কোথায় তো জানি আমরা, বরিশাল, বর্তমান বরিশাল জেলা। তো বরিশালে শুধুমাত্র স্কুল পাওয়া যায় না উনি বলছিলেন। এটা অবশ্য কারণে যেহেতু এটা নিচু অঞ্চল, পানি অঞ্চল বলে ভাটা বলছিলেন। তো বাখরগঞ্জ ছাড়া সব জায়গাতে প্রতি জায়গাতেই এটা স্কুল আছে। তাহলে কেমন স্কুল সেগুলো, কেমন স্কুল? এই স্কুলগুলো হচ্ছে আমরা যদি কেউ আমরা দেখে সত্যজিৎ রায় যদি আমরা পথের পাঁচালী দেখি, ছবিটা দেখে থাকি আমরা, অপু যে লবণের দোকানে কি পড়তে গেছিল মাস্টার মশাইয়ের কাছে, যেখানে গিয়ে দেখছিল যে আয়োজন পিটানো হইতেছে একটা কি শটে পেন্সিল নিয়ে, এদিকে পেন্সিল নিয়ে আয়, এটা কি নাট্যশালা নাকি? এই নাট্যশালা বলার পর তাকে যে পিটানোর পর যে নাটক দেখা গিয়েছিল, যেটা দেখে আমাদের অপু ভয় পেয়ে গিয়েছিল, সেই স্কুলগুলো আসলে মূলত টুল চতুষ্পাঠীগুলো ছিল। সংস্কৃত বিদ্যা টুল এবং চতুষ্পাঠী ছিল, এবং গ্রামের মানুষরা এগুলো তারা
আমাদের মাদ্রাসাগুলোতে আমরা যেমন হয় না যে গ্রামে যে কুরবানির চামড়া দিয়ে যখন করে, তো এগুলো এরকম করে চাঁদা দিয়ে গ্রামে চালাইতো। প্রত্যেক গ্রামে উঠানের মধ্যে কোনো একটা এরকম এই পণ্ডিতরা তারা এগুলো তাকে স্কুল খুলছিলেন, মধ্যে দোকানে হোক আর গাছতলায় হোক খুলেছেন। তো আমাদের উলিয়া ম্যাডাম বলছেন যে তখন ভারতবর্ষের 3টা অঞ্চলের প্রতি গ্রামেই মিনিমাম একটি করে স্কুল আছে, ওটা 1 লক্ষের অধিক স্কুল থাকে, উনি বলছেন এটা। তখন প্রশ্ন দাঁড়ালো যে তাহলে আমরা কি ওই স্কুলগুলো ফিনান্স করতে শুরু করবো? ইন্ডিয়াতে ইস্ট ইন্ডিয়া কোম্পানি কি তাহলে ব্রিটিশ সরকার কি এই স্কুলগুলোকে টাকা দেওয়া শুরু করবে? আর নাকি আমরা ইউরোপের বিদ্যা নেওয়া শুরু করবো, আমরা মানে ইউরোপের স্কুলিং শুরু করবো, যেটা আমরা ফরাসি বিপ্লব যেটা পেয়েছি, আমরা ইউরোপের বিদ্যা যেটা পেয়েছি, আমরা ইউরোপিয়ান বিদ্যা শুরু করবো কিনা আমরা। সেই সময় একজন লর্ড এরা আসলেন এখানে, লর্ড ম্যাকলে আসলেন, উনি এখানে আসলেন। লর্ড ম্যাকলে জানো খুব খ্যাত লোক উনি। উনি এসে উনি খুব উন্নাসিক মানুষ ছিলেন লর্ড ম্যাকলে, উনি কবিও ছিলেন। আমি কবি, উনি আমার মতো কবি ছিলেন। তো কবিদের দুষ্ট থাকে না, তো খুব দুষ্ট লোক, অনেক বেশ দুষ্ট লোক ছিল। তো সেটা হচ্ছে যে দুষ্ট লোক মানে খুব উন্নাসিক লোক ছিল। সে খুব ভারতবর্ষের মানে খুবই উন্নাসিক চিন্তা উনি করতেন। হ্যাঁ, তো কবিতা সত্যি ভালো, তোমরা পাবা বাংলা অনুবাদ, ম্যাকলের কবিতা অনুবাদ হয়েছে আলটিমেটলি, তো বাংলায় অনুবাদ হয়েছিল। তো ম্যাকলে বললেন যে ভারতবর্ষের আছে একটা অসভ্য রাষ্ট্র, এটা অসভ্য জায়গা, এটা অসভ্য এলাকা, এগুলো পুরা ভারতবর্ষ এবং আরবের জ্ঞান যদি এক জায়গায় করি আমরা, তাহলে ইউরোপের বইয়ের টাকের সমান বিদ্যা হবে না, এই ঘটনা বললেন। তাহলে ভাবো তাহলে উনি কি পরিমাণ অ্যাগ্রেসিভ ছিলেন হচ্ছে আমাদের ভারতবর্ষের সম্পর্কে, কিরকম উনি বিদ্যা ইয়ে করেছিলেন। পরে তো আমরা জানি যে উইলিয়াম জোন্স পরে যখন এশিয়াটিক সোসাইটি উনি করলেন, তখন বেরুলে আসলে বিদ্যাটা কাকে বলে, আমাদের বিদ্যা যেতে তখন আমাদের এখানে বলা হচ্ছিল যে আমরা যখন এখানে দর্শন চর্চা করি তখন তোমরা গুহায় পাশ করছো, তোমরা তখন এটা বলছিল না, একদম ইরাকে বলা হচ্ছিল একবার, আমরা যখন ইউনিভার্সিটি করে ফেলছি তখন তোমরা গুহায় বাস করছিল, বলছিল এটা। তো এটা উনি বললেন যে এই অবস্থা এখানে। উনি বললেন যে না, আমরা এদেরকে তাদের লোকাল বিদ্যা এগুলো অবিদ্যা এগুলো শেখাবো না, আমরা ইউরোপিয়ান বিদ্যা শেখাবো। উনি বললেন আমাদের লক্ষ্য হবে ভারতবর্ষে এমন একটা শ্রেণী তৈরি করা যারা দেখতে হবে ভারতীয়, হ্যাঁ, কিন্তু এরা রুচিত হবে ইউরোপীয়, এরকম বললেন। এই 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 ইউরোপীয় লোকগুলো যারা এই রুচিত ইউরোপীয় হবে, আমরা এরা হচ্ছে সমাজে উচ্চ শ্রেণী হবে, এরা হচ্ছে শিক্ষিত শ্রেণী, উচ্চ শ্রেণী হবে, সভ্য শ্রেণী হবে। এদেরকে শিক্ষিত করবো, সবাইকে শিখাবো না, আমরা সবাইকে শিক্ষিত করবো না আমরা, এরা পরে নিচের দিকে শেখাবে। মানে এটাকে বলে ডাউন ওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি, চুইয়ে পড়া নীতি, বিদ্যা চুইয়ে পড়া নীতি। মানে আগে সক্ষমদেরকে দেয়া হবে, যাদেরকে ইংরেজ বানিয়ে ফেলা হবে বিদ্যা দিয়ে, ইংরেজি এরা আলটিমেটলি মানে টেস্ট এরা ইউরোপিয়ান হয়ে যাবে এরা। কিন্তু তো আমি যখন একবার কুইন্সে গেলাম, কানাডাতে যখন গেলাম, আমি কানাডাতে যাওয়ার পরে আমি কানাডা ছেড়ে আসার কারণটা বলি, আমার খুব দুঃখজনক ঘটনা এটা। সেটা হচ্ছে আমি কিংস্টনে, যারা না কিংস্টন থেকে ইয়ের জায়গাটার নাম আমাদের টরন্টো শহরের দূরত্ব একটুখানি বেশ দূরত্ব, মানে মোটামুটি 2-2.5 ঘন্টার দূরত্ব। তো বাসে আমি যাইতাম, তো শনিবারে আমি যাইতাম শহরে, যাইতাম রোববারে আড্ডা দিয়ে, সোমবারে ফিরে আসতাম, আমার কিংস্টনে ফিরে আসতাম, ইউনিভার্সিটি ক্যাম্পাসে চলে আসতাম। তো সেই সময় আমি খেয়াল করতাম যে বাসের মধ্যে আমি খেয়াল করতাম যে আমার পাশে সিটটা সবসময় খালি, মানে পুরো বাস ভর্তি হয়ে যাচ্ছে, কিন্তু আমার পাশে কোনো হোয়াইট পেন বসতেছে না। হ্যাঁ, বাস ভরে যাওয়ার পরে খেয়াল করতাম যে কোনো বুড়ি এসে বসছে বা বুড়ো এসে বসে। সে বুড়ি কোথাকার বুড়ি, আবার সে জার্মান থেকে সে মানে সে মাইগ্রেট করে, জার্মান গরিব রাষ্ট্র, মাইগ্রেট করে সে আসছে হচ্ছে ইংল্যান্ড, কানাডাতে সে আসছে। ইংল্যান্ড গরিব রাষ্ট্র, ওখান থেকে নতুন ধনী আসছে কানাডা, নাগরিক হয়ে সেখানে আসছে। এই বুড়িরা সর্বশেষ আমার পাশে বসছে। কিন্তু আমি খেয়াল করছি কখনই আমার সাথে তোমাদের মতো কোনো ইয়াং তরুণী আমার পাশে বসে নাই। আমি দেখতে কি ব্ল্যাক? আমি তো ব্ল্যাক না, আমি হচ্ছে বাদামি রঙের মানুষ, বাদামি রঙ। আপনি দুইটা জিজ্ঞাসা করছেন আর ইউ আরব? আমি না, আরব না, আমি আরাবিয়ান না, আমি হচ্ছে বাংলাদেশের। বাংলাদেশ তোরা কষ্ট হলে আমার বুঝাইতে হচ্ছে বাংলাদেশ হচ্ছে ইন্ডিয়ার কোনায়, বে অফ বেঙ্গলের কোনার মধ্যে জায়গা, ওটা বাংলাদেশ। এটা ও ইউ আর ইন্ডিয়ান, ইন্ডিয়ান আচ্ছা, বুঝতে পারছেন। তো একজন বাদামি লোকের লোককে সে বলছে, মানে পাশে ঘেন্না করে বসতেছে না সে। আমি যতই ইংরেজি বিদ্যা ফলাই না কেন, আমার চামড়া তো বলতে যাবে না, মানে ওরা আমার কালার পার্সন বলবে, এরা কালার, এটা হচ্ছে মানে নন ইন্ডিয়ান, এরা নন ইউরোপিয়ান, মানে এরা কালার, এরা কালার লোকেরা, এরা হচ্ছে দূষিত লোকেরা। তো একটা দেশের একটা মেয়ে তরুণ মানুষ, দুনিয়াতে ইউরোপিয়ান তো খুব ভদ্র লোকেরা, ভদ্র কথা বলে সবাই, কিন্তু তরুণ যে হয়, খুব ইয়াং যে হয়, সে তো তার অনুভূতি টের পাওয়া যায়, বলে ফেলে সে, টের পাওয়া যায়। এই যে এটা ইয়াং মেয়ের পাশে বসে, কেন বসে? সে বলছে এটা এশিয়ান, এটা এশিয়ান, ওই আরব থেকে আসছে বা এটা মধ্যপ্রাচ্য থেকে আসছে বা ইন্ডিয়া থেকে আসছে, এটা এশিয়ান। এটা তাহলে আমার চেহারা তো বলতে পারবো না, নাহলে আমাদের ব্যক্তি তখন বলতেন যে আমরা চেহারায় বা ইংরেজ বানাই ফেলবো এদেরকে, আমরা যারা ইংরেজ এই দেশে শাসন করবে। তো
তো তিনি এই নীতি দিলেন যে আমরা এখানে একটা শিক্ষিত শ্রেণী তৈরি করব যারা চেহারায় হবে ভারতীয়, হবে ইউরোপের লোকেরা। আমরা হচ্ছে সেই লোক যারা ইউরোপীয় বিদ্যায় আমরা চেহারায় ভারতীয়, যদি সম্ভব হতো ইয়ে করে আমাদের প্লাস্টিক সার্জারি করে আমরা ইউরোপিয়ান হয়ে যেতাম দিনে, আমরা সেটা পারি না বলে, কস্টলি হলে পারছি না বলে করতে পারছি না হয়তো আমরা, কিন্তু ম্যাক্সিমামরাই আমরা টেস্ট হচ্ছে ইউরোপীয়। আমরা ফলাফল হচ্ছে যে আমাদের বিদ্যা শিক্ষা, আমাদের রুচিবোধ সবই হচ্ছে ওই ম্যাকলের থিওরি অনুযায়ী। এবং দুঃখজনক হচ্ছে এডাম যখন বলছিলেন যে এখানেই 1,000,000,1 লক্ষ স্কুল আছে, উনি বলছিলেন এডাম। বেন্টিং তখন এখানকার, উনি তখন বর্লাট সাহেব হয়ে আসছেন, উনি বেন্টিং তখন উইলিয়াম বেন্টিং তখন এর দায়িত্ব উনি এটা নিলেন না, উনি হচ্ছে উনি ম্যাকলের পক্ষ নিলেন, ম্যাকলের থিওরি নিলেন। ম্যাকলের নেওয়ার কারণে যখন ম্যাকলে যেটা বলছিলেন সেটাই করা হলো। তখন ইউরোপের মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং তখন আলটিমেটলি ইউরোপীয় বিদ্যার দায়িত্ব নিল। এবং ফলাফল হচ্ছে আজকে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়, কলকাতা বিশ্ববিদ্যালয় যেগুলো দেখতে পাচ্ছি আমরা, বা স্কুল যেগুলো দেখতে পাচ্ছি আমরা, এগুলো আলটিমেটলি ইউরোপীয় লোক তৈরি করার একটা কারখানা, মানে চাকর তৈরি করার কারখানা। তারা বলছিল যে যারা আমাদের সার্ভিস দিবে, যারা আমাদেরকে মানে টেস্ট হবে ইউরোপীয়, যে সার্ভিস দিতে যারা পারবে। ফলাফল হচ্ছে আমরা এখন এই মুহূর্তে আমরা যে পড়াশোনা করছি, আমরা তুমি যে পড়াশোনা করছো, আমি যে পড়াশোনা বড় করছি, আমরা আলটিমেটলি আমরা টেস্টে কিন্তু আলটিমেটলি ইউরোপিয়ান লোক আসলে আমরা আধুনিক যে বিদ্যা বলি আমরা। কিন্তু গ্রামের যে কৃষকটি আমার বাবার হয়ে গেছে, সে তো ইউরোপীয় বিদ্যা হয়নি, তার তো টেস্ট ইউরোপিয়ান হয়নি, তার তো টেস্ট এশিয়ান, তার টেস্ট লোকাল। সেম টু আরেকটা গোষ্ঠী যারা আরবি ভাষা শেখাচ্ছে, যারা তার টেস্টে আরাবিয়ান হয়ে যাচ্ছে, তার টেস্টে আরাবিয়ান, তারা মনে করে সেরা জাতি আরাবিয়ান জাতি, তারা মনে করে সেরা ধর্ম এটা মনে করেন তারা। এটা তো তাদের সাথে বিচ্ছিন্ন তৈরি হচ্ছে এটা। আর তাহলে সে তার সাথে দ্বন্দ্ব তৈরি হচ্ছে। আবার তুমি দেখবা যে আমাদের এখানে লোকালি কিন্তু আবার দেখবা যে মাজারপন্থীদের সাথে কিন্তু আবার সালাফিদের খুব লড়াই হয়, কিন্তু মারামারি হয়। মানে পাশে দেখবা যে মাজার পুড়িয়ে দেওয়া হচ্ছে, মাজারের বিরুদ্ধে হুজুররা কথা বলতেছে। এর কারণটা হচ্ছে মাজারপন্থীরা বেসিক্যালি এখানে যে সুফিবাদী যে ইসলাম এসেছিল মূলত, যার মাধ্যমে যে আউলিয়াদের মাধ্যমে ইসলাম ছড়িয়েছিল মূলত, তারা কিন্তু সুফিবাদী ছিলেন তারা, এবং তারা মাজারপন্থী বেসিক্যালি। শাহজালাল, যাদের নাম বলো, শাহজালাল, শাহপরান বা বাগেরহাটের যে খানজাহান আলী, যাদের সবাই মাজারপন্থী মানুষেরা, কিন্তু সালাফি মানতে চায় না এদেরকে। কারণ এরা লোকালাইজ চিন্তা করা করছিল, ধর্মকে তারা লোকালাইজ করার চিন্তা করছিল। কিন্তু মানে সালাফিরা কিন্তু বিশুদ্ধতাবাদ, তারা মনে করেন যে ইসলাম বলতে একদম পিওর আরবিক যে ভাষণ, সৌদি আরবের ভাষণটা নেয়, সালাফি ভাষণটা নেয়, দ্বন্দ্বটা তৈরি হচ্ছে। তাহলে আরেকটা শ্রেণী তৈরি হচ্ছে যারা আরবি ভাষা শিখছে এবং তারা আলটিমেটলি মানে সালাফি যে মনোভাব যেটা, সেটা গ্রহণ করছেন। তারা মনে এটা সহি, এবং তারা মনে করছেন যে তাহলে ভাস্কর্য হচ্ছে মানুষের ভাস্কর্য, এটা হারাম, আর ফুল পাখি হলে এটা হারাম। মানে এটা যদি গাছের গাছ হয় এটা তাহলে হালাল, কিন্তু গাছে তো প্রাণ আছে, গাছে প্রাণ আছে না, গাছে তো প্রাণ আছে। তো তুমি বললা যে মানুষের ছবি এই জন্য মূর্তি বানাতে পারবা না, যে যেহেতু প্রাণ দিতে পারবা না, গাছের ছবি আঁকতে পারবা, গাছে তো প্রাণ আছে পারবে। তো এই ব্যাপারটা তারা এই ভাষণ তৈরি করলেন তারা। তাহলে সামহাও স্থানীয়দের সাথে কিন্তু তাদের একটা বিচ্ছিন্নতা ঘটলো, এবং আমাদের ইউরোপিয়ান বিদ্যার্থীদের ক্ষেত্রে ঘটলো, এই আরবি বিদ্যার ক্ষেত্রে ঘটনাটা ঘটলো। মানে লোকালাইজ ব্যাপার যেটা, মানে স্থানীয়করণ যেটা, তার সাথে বিচ্ছিন্নতা ঘটে গেলো। যার জন্য আমি যখন কবিতা পড়ি তখন আমার কবিতা পিতা বুঝতে পারবেন না, বা আমার গ্রামের মানুষ বুঝতে পারবে না, কিন্তু লালন ফকির যখন বলেন আমার যদি কঠিন কবিতা তিনি লেখেন যে ওটা বুঝতে পারছে, এই বিদ্যাটা ঘটে। তাহলে আমাদের নিজেদের জায়গায় বাস করি আমরা, এই জায়গাটিতে আমরা পর হয়ে গেলাম। আমরা নিজেরা যে ভূমিতে থাকি, আমরা থাকি এখানে, কল্পনা করি ইউরোপকে, আমরা থাকি এখানে, কল্পনা করি আরবকে। আমরা ফলাফল যেটা হলো, আমরা পরের জায়গায় পরে জমি আমাদের হয়ে গেল। তাহলে পর্যায়ে প্রয়োজনীয় শিক্ষা তৈরি করার যে শিক্ষা ব্যবস্থা, আলটিমেটলি তুমি এটা কখনো সম্ভব যে একটা দেশে বসে অন্য দেশের নাগরিক তৈরি হওয়া? বাংলাদেশটা হচ্ছে, তো বাংলাদেশে তুমি দেখো আমরা যে ইংলিশ মিডিয়াম যেটা ক্যামব্রিজ কারিকুলাম যেটা পড়াশোনা করা হয়, এটা আসলে আলটিমেটলি ইউরোপিয়ান নাগরিক তৈরি করে আলটিমেটলি আমরা, কিন্তু এটা পড়ানো হয় এখানে। তাহলে এখানে বসে ছেলে ইউরোপের নাগরিক হওয়ার চেষ্টা, মানে নাগরিক প্রস্তুত হচ্ছে সেটা। তাহলে শিক্ষা ব্যবস্থা এইভাবে বিচ্ছিন্ন করা হয়ে যাচ্ছে আমাদের। এটা শিক্ষার ক্ষেত্রে এটা আমি ওভারঅল একটা হোলিস্টিক এটা তোমাদের একটা আইডিয়া দিলাম। আরো ভেতরে অনেক কথা আছে এগুলো আমাদের। এই পর্যন্ত শিক্ষা নিয়ে কথা, এরপরে আমি সাহিত্য নিয়ে কথা শুরু করবো। আমি সাহিত্য কি করে আমাদের পরের জায়গা পরে জমি হয়, এটা কত শিক্ষায় ঘটলো। তাহলে শিক্ষা আমরা যে পরের জায়গা পরে জমি হয়ে গেল, আমাদের বিদ্যা আমাদের নয়, আমাদের বিদ্যা ম্যাকলের বিদ্যা, আমাদের বিদ্যা আরবের বিদ্যা, আমাদের বিদ্যা পশ্চিমের বিদ্যা হয়ে গেল। ফলাফল আমাকে রবীন্দ্রনাথ বলছেন যে আমাদের এই বিদ্যার শিক্ষার হেরফের বই যে পড়ে থাকো দেখবা, প্রবন্ধ পড়লে দেখুন ওই কথা বলছিলেন না, কে জনবিচ্ছিন্ন হয়ে গেলাম আমরা। এবং বলছেন যে শুরুতে যেটা বললাম, আমরা প্রশ্ন করার পর বলছিলাম আমরা যে বঙ্কিমচন্দ্র বলছিলেন যে শিক্ষিতরা অশিক্ষিতের মন বোঝে না, আমরা আমাদের পিতামাতার মন বুঝি না, আমাদের গ্রামের মানুষের দেশের মানুষের মন বুঝি না, আমরা ইউরোপের মন বুঝি, আমরা ইউরোপের মন বুঝি আমরা। তো তোমরা সাহিত্যে পড়ছো, তোমরা আরো বেশি মন বুঝবা, তোমরা ইউরোপের বুঝবা, তোমরা ফ্রান্সের বুঝবা, তোমরা ভারতবর্ষের বুঝবা, অনেকগুলো সাহিত্য তোমরা পড়তে শুরু করবা তোমরা। তো এই মনগুলো বুঝবে, কিন্তু দেশের যে সাহিত্য যে গ্রামে গাওয়া হয়,
যেটা ওরাল, যেটা যেটা আমাদের অরিজিনাল এখানকার যে জিনিসটা, যেটা মানুষ গ্রামের মানুষ যেটা মজা পাচ্ছে, বা আমাদের প্রাণের রক্ত যেখানে মিশাচ্ছে, প্রাণের প্রাণ প্রাণ যেখানে, সেটা তুমি জানতে পারবো না। এটা সাহিত্যের ইতিহাসেই নাই। আমাদের সাহিত্যের ইতিহাস লিখিত সাহিত্যের ইতিহাস, ইউরোপীয় সাহিত্যের ইতিহাস, আমাদের সাহিত্যের ইতিহাসটা না। কিন্তু তুই টের পাবে, সাহিত্যে ঢুকলে টের পাবো আমরা। আচ্ছা, সাহিত্যে কি ঘটনা ঘটলো? কমল কুমারের যে আমরা যে সেশনটা করবো, আরো ক্লিয়ারলি আমরা স্পেসিফিক টেক্সট ধরে কথা বলতে পারবো। টেক্সট ধরে কথা বলতে যে কোনো পার্থক্য ঘটে গেল, এটা আমাদের সাহিত্য কোনো তাই ঘটলো। কিন্তু আমাদের মধ্যযুগ পর্যন্ত দেখবো আমরা যে আমাদের লোকাল যে মানে মঙ্গল কাব্য ছিল, আমাদের যে পুঁথি সাহিত্য ছিল, যে আমাদের যে নাথ সাহিত্য ছিল, চর্যাপদ ছিল, সেটা যখনই 1900 থেকে যখন ফুডুলিয়ামগুলোর জন্য হয়ে গেল, এবং যখন বঙ্কিমচন্দ্ররা বেরিয়ে আসলেন এখান থেকে পাশ করে, যখন এই ইয়েতে কলকাতা বিশ্ববিদ্যালয় হওয়ার পরে, ইউরোপীয় বিদ্যা তৈরি হওয়ার পরে, যখন বঙ্কিমচন্দ্র গ্রাজুয়েট হয়ে বেরিয়ে আসলেন, এবং তারা যখন লেখা শুরু করলেন, যখন উপন্যাস লিখতে শুরু করলেন, এই উপন্যাসের সাথে আমাদের মঙ্গল কাব্যের যোগাযোগ থাকলো না। মঙ্গল কাব্য কিন্তু 7 দিন ধরে একদম সাধারণ মানুষের কাছে গাওয়া হতো। এটা মানে আমি যেটাকে বলতাম যে ওরাল সাহিত্য যেটা বলছিলাম না, সেটা ছিল। এবং এখানে গ্রামে খুব সাধারণ মানুষেরা বসে শুনতো, তারা ওটা বুঝতে পারতো না, একটা রস ভোগ করতে পারতো তারা। তো বঙ্কিম যখন উপন্যাস লিখতে শুরু করলেন, এবং উপন্যাসটা আলটিমেটলি মধ্যযুগে যে পাচ্ছিলাম আমরা, মানে কাব্য যেগুলো পাচ্ছিলাম আমরা, আমাদের অন্নদা মঙ্গল, মনসা মঙ্গল, কিন্তু উপন্যাস আলটিমেটলি, কিন্তু উপন্যাসটা কিন্তু লোকালাইজ উপন্যাস। এগুলো মানে উপন্যাসটা হচ্ছে আমাদের ভাষায়, আমাদের সংস্কৃতিতে লেখা। এটা কিন্তু ফলাফল যেটা হচ্ছে যে গ্রামে উঠানে বসে পড়লেও এটা সবাই বুঝতে পারে। এটা বঙ্কিম যখন উপন্যাস লিখতে বসলেন, আমরা কারো দোষারোপ করছি না, আমরা দৃশ্যটা বলছি ওটা কি করতে গেল। সেটা হচ্ছে যে বঙ্কিম যখন উপন্যাস লিখলেন, তখন এটা হলো না, তখন আমরা এখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম। আমরা একদমই আমাদের মঙ্গল কাব্য থেকে, আমাদের নাথ সাহিত্যতে, চর্যাপদ থেকে বিচ্ছিন্ন শুরু করলাম আমরা। উনি একদমই ভিক্টোরীয় যে উপন্যাসের যে কাঠামো, সেই কাঠামোতে উনি উপন্যাস লিখলেন। বঙ্কিমের পরে যারা এলেন, যারা রবীন্দ্রনাথ এলেন, তিনি ওই কাঠামোর মধ্যে থাকলেন। উপন্যাস নিয়ে কথা বলবো, আর যদি করতে পারি আমরা, এই কমল কুমার নিয়ে কথা বলে একটা উপন্যাস নিয়ে কথা হবে, তো ডিটেল কথা বলতে পারবো আমরা, তো ভেতরে যাচ্ছি না আমরা, শুধুমাত্র একটা আউটলাইন দেখাচ্ছি আমরা। তো বঙ্কিম যখন উপন্যাস লেখার প্রয়োজন, এই যে ইউরোপীয় যে স্ট্রাকচার তৈরি হয়ে গেল, যেটা শুরুতে বলছিলাম আধার এবং আদেহ, মানে জমি এবং জায়গা, জমি যেটা যে জমিতে তৈরি হলো জিনিসটা, উনি যে জমি তৈরি, যে মাঠ তৈরি করে দিলেন, রবীন্দ্রনাথ, কমল কুমার বলছিলেন যে প্লটের মধ্যে ঘর বাড়ি হতে পারে, গল্প উপন্যাস নয়। তো উনি যে জমি তৈরি করে, প্লট তৈরি করে দিলেন আমাদেরকে বঙ্কিমচন্দ্র, সেই প্লটের উপরে আমাদের ঘর বাড়ি থাকা, যে ঘর বাড়িটা আমাদের নয়, এই ঘর বাড়িটা ইউরোপিয়ান স্ট্রাকচারের ঘর বাড়ি। আমরা ইউরোপিয়ান যে কোনো ভিক্টোরীয় উপন্যাসের সাথে আরো বঙ্কিমচন্দ্র যে কোনো উপন্যাস মিলিয়ে দেখলে পড়ে ফেলবো আমরা। এটা মূলত একদম ইউরোপীয় ভিক্টোরীয় উপন্যাসের, ইংল্যান্ডের ভিক্টোরীয় উপন্যাসের এগুলো কপি করা, এগুলো মানে কপি, মানে এগুলো স্ট্রাকচারটা কপি করা হয়েছে। তো ওই জমির মধ্যে আমাদের উপন্যাস আছে, রবীন্দ্রনাথ সেটাই ফলো করলো। উনি যদি নিরীক্ষা উনি করছেন, এটা করতে থাকবেন উনি। এটা মাঝখানে একটা ছোট্ট একটা ঘটনা ঘটলো আমাদের পূর্ববঙ্গের বাঙালি মুসলমান তো সেদিন পড়তে শুরু করলো, জানো বোধহয়, আনোয়ারা উপন্যাস যখন লেখা হচ্ছে, যখন 1920 সালে কথা বলছি আমরা, বাঙালি মুসলমানরা তখন পড়াশোনা যায় নাই। তারা তুমি দেখবা যে আগের যত উপন্যাস গল্প পাবা, তুমি দেখবা যে বাঙালি মুসলমানদের তুমি দেখবা যে বড় জুড়েরা হচ্ছে রান্নাঘরের পাচকেরা, মানে সর্বোচ্চ রান্না করে খাওয়ায় না, ভেতরের বাড়ি না, ভেতরে ব্রাহ্মণরা রান্না করে, হিন্দু জমিদার বাড়িতে মশলা টসলা কাটে, মানে পেঁয়াজ কাটে হচ্ছে মুসলমানরা। এই চরিত্র তুমি পাবো, সর্বোচ্চ পাবো তুমি। এটা নিয়ে রাগ গুছাও অভিমান করার কিছু নাই। আমরা যখন 2012 সালে পাঠ্যপুস্তক তৈরি করলাম, পাঠ্যপুস্তক তৈরি করার পরে হেফাজত একটা তালিকা করলো আমাদের নামে। তালিকা করে বললো যে এরা দেখেন, এই রফিকুল্লাহ খান, এই সোহেব জিবরান মিলে, এই আব্দুল্লাহ আবু সাইদ মিলে যে পাঠ্যপুস্তক বই দিচ্ছে বা স্কুলের বাচ্চাদেরকে, সব হিন্দু রাইটার দিয়ে দিচ্ছে, সবাই হিন্দু রাইটার। মানে তার কাছে রবীন্দ্রনাথ হিন্দু, তার কাছে বঙ্কিমচন্দ্র হিন্দু, সবাই হিন্দু তালিকা করছে। একটা দুই একজনকে পাওয়া গেছে যারা, ইয়াসু আজাদ আলী, এই দুইজন পাওয়া যায়। নজরুল ইসলামকে হিন্দু মুসলিম ছিলেন আসলেও, নজরুল ইসলাম তারা মুসলমান বলে তারা আসলে, ওরা তো নজরুল ইসলাম তো আলটিমেটলি ধর্মনিরপেক্ষ লোক ছিলেন, সেকুলার লোক ছিলেন, তিনি সমাজ সঙ্গীত লিখেছেন, তিনি নাত হামদাত লিখেছেন, তিনি সেকুলার মানুষ। তিনি তো বললো যে এই নজরুল ইসলামকে পাওয়া যাচ্ছে, বন্দালী মিয়াকে পাওয়া যাচ্ছে, এই কয়েকজন মাত্র, তাহলে এরা হচ্ছে ব্রাহ্মণবাদের দালাল, এরা হচ্ছে হিন্দুত্ববাদের দালাল। আমাদের কথা বললো, তারা মসজিদ আমাদের লিফটের তারা বিক্রি করে দিল। তো আমরা তখন তো তাদের বলার সুযোগ পাইলাম না। আমরা যেটা বললাম, দুইটা ডাকা হলো আমাদেরকে বিশ্ব চ্যানেলগুলোকে,
এটিএন বাংলাতে ডাকছিল একবার আমাদেরকে, 71 টিভি এরকম কিছু করতে হবে, দুই একটা চ্যানেলে গেছে একবার এই জবাবদিহিতা করতে যে আমরা ঘটনাটা কেন ঘটলো, তারপরে বই বদলানো ঘটনা। তারা বলল ভাই বাঙালি মুসলমানরা তো লেখালেখি শুরু করেছে সেদিন থেকে, মানে 1920 সালের প্রথম পাচ্ছি আমরা আমরা উপন্যাস পাচ্ছি আমরা, তার আগে তো অনুবাদ সাহিত্য পাচ্ছি, যেটা আমাদের মূলত হচ্ছে লাইলি বুঝির অনুবাদ বা রসংকার ভাষ্যবাদ যেগুলি পাইছি আমরা, সেগুলো আসলে আলটিমেটলি ঠিক বাংলা সাহিত্য এটা বলে অনুবাদ সাহিত্য বলতে পারি সর্বোচ্চ। মৌলিক সাহিত্য 20 শতকের শুরুতে আসলে ওইটা সত্যি কথা, দেশভাগের পরে 45-এর পরে মূলত বাঙালি মুসলমানরা পড়াশোনা শুরু করেছে। এর আগে তারা আসলে যে কোনো কারণে হোক তারা বিদ্যাসাগর দূরে ছিল, অভিমান ছিল হয়তো তাদের, রাজ্য হাতছাড়া হয়ে গেছে, ব্রিটিশরা ইংরেজদেরকে মানে ইয়েদের নিয়ে গেছে, এগুলো মিলে অভিমান তারা শিক্ষার্থী দূরে ছিল তারা। একসময় তো মুসলমানদের কাছে এমনও ছিল যে বাংলা হচ্ছে হিন্দুয়ানি বিদ্যা, বাংলা ভাষা পড়াশোনা ঠিক না। এবং এই যে আমাদের কবি বলেন যে সময় বঙ্গে তো জন্ম হিংসে বঙ্গবাণী, শেষ হয়ে জন্ম কথা নির্ণয় জানি বলেন উনি। এটা কাদেরকে বললেন? এই মুসলমানদেরকে বললেন যারা বাংলা ভাষাকে মনে করে হিন্দুয়ানি ভাষা, এটা নাপাক ভাষা, এটা বলা যাবে না। তো এই তাহলে এটা এই বাংলা ভাষা ঢুকতে সময় লাগলো আমাদের, তো এর লেখালেখি সেদিন শুরু হলো। এই সময় আমাদের মীর মোশাররফ হোসেন একটা কাণ্ড উনি করলেন, উনি বিশ্বাস সিন্ধু নামে উনি এটা লেখা লিখলেন। উনি এটা কিন্তু একদমই বঙ্কিম যে স্ট্রাকচার দিলেন উপন্যাসের আমাদেরকে, একদম বাইরের স্ট্রাকচার। এটা কিন্তু আমাদের মীর মোশাররফ হোসেন যে তুমি দেখবা এটা একদম আমাদের বঙ্কিমের স্ট্রাকচারের বাইরে, ইউরোপের স্ট্রাকচারের বাইরের লেখাটা। আসলে আমাদের ভারতবর্ষের যে সাহিত্য তুমি দেখবা, তুমি রামায়ণ মহাভারত তুমি পড়ো, মহাভারত তুমি পড়ো, তুমি দেখবা মহাভারতের যুদ্ধ হচ্ছে কুরুক্ষেত্রে বাস্তবে, কিন্তু এটা সিদ্ধান্ত হচ্ছে অন্য লোকে, আকাশে, মাটির নিচে চক্রান্ত হচ্ছে, মাটির নিচে চক্রান্ত হচ্ছে, আকাশ চক্রান্ত হচ্ছে। তার মানে একই সাথে বর্ণনা করা হচ্ছে যেখানে বাস্তবতা মিলে যাচ্ছে, এখানে যেটাকে পরে আমরা বলছিলাম এটা হচ্ছে যেটাকে বলছিলাম আমরা ম্যাজিক রিয়ালিজম, যেটাকে বলছি পরে আমরা ইউরোপ থেকে আমরা বলছি, আমাদের ছিল, আগেই ছিল, মহাভারতে ছিল ব্যাপারটা, যে একই সাথে যুদ্ধ হচ্ছে এখানে, কিন্তু সিদ্ধান্ত হচ্ছে মাটির নিচে বা আসমানে হচ্ছে সিদ্ধান্ত, একই বন্যা হচ্ছে, কিন্তু যুদ্ধ কুরুক্ষেত্রে হচ্ছে। তো এই ব্যাপারটা আমাদের বিদ্যাসাগর আমরা যেতে পারলাম, প্রথম আমরা ফিরে পাইলাম, আমরা নতুন করে পাইলাম আমরা মীর মোশাররফ হোসেন ফিরে পাইলাম আমরা। মীর মোশাররফ হোসেন যিনি বর্ণনা করছেন, উনি বর্ণনা করে বলছেন তাহলে পাঠক আমরা এখানে দাঁড়াই দেখি তাহলে সীমার এখন কি করছে, মানে উনি উপন্যাস স্ট্রাকচারের বাইরে গিয়ে উনি পাঠকের সাথে কথা বলতে শুরু করলেন। যাত্রা নিয়ে যে কথাটা বলছিলাম আমরা, যাত্রা মূলত এখানকার শিক্ষার মূল ভিত্তি ছিল, কিন্তু যাত্রা, পালা গান এগুলো মূল ভিত্তি ছিল শিক্ষা, আমাদের লোকজ শিক্ষা এগুলো ছিল। আগে গ্রামে মূলত লোকশিক্ষা দেওয়া হতো, ইউরোপীয় লোকশিক্ষা দেওয়া হতো রাপসোদাইরা করতেন। রাপসোদাইরা যে কাহিনীটা বলতো তারা, রাপসোদাইরা যে হোমার বা এরা যে গান গাইতেন তারা, এটা লোকশিক্ষা, কিন্তু এটা মানে তার জনগণকে শেখানো হতো, দেশাত্মবোধ শেখানো হতো, যে দেখো আমাদের বীররা একরকম, আমাদের নারীরা একরকম, দেশাত্মবোধ। ঠিক এই কাজটা যাত্রাপালা দিয়ে করা হতো। যাত্রাপালায় কিন্তু এই কাজটাই করা হতো, যে দেখো আমাদের সতীত্ব এরকম করা, ভাই ভাইয়ের সাথে এরকম করা, বিবেক থাকতো মাঝখানে, আবার যে তো ভাই ভাইকে অস্বীকার করছে, তাই তো তোর বিবেক এসে গান গাচ্ছে, এটা আমাদের ফর্ম। এবং এটার ভিতর দিতে হবে যে গ্রামে যা দর্শক যা বসে দেখছে, তার কান্না, আহা হা হা, ভাই ভাইয়ের সাথে কেমন করে করলো, আহা হা হা, তার বউর সাথে কেমন অস্বীকার করলো বউটাকে, হ্যাঁ, যেজন ফিরে আসলো, সীতাজন ফিরে আসলেন, রাম বলেন আর পরীক্ষা দিতে হবে, হ্যাঁ, তখন লোকজন হাহাকার করছে, আহা হা, কি সতী নারীকে কেমন করে সন্দেহ করছে, তখন বিবেক এসে গান গাচ্ছে। এটা ছিল আমাদের লোকশিক্ষা। গ্রামের মানুষেরা শিক্ষা নিত এখান থেকে, এই গানের ভিতর দিয়ে শিক্ষা নিত, যেটা পরে বন্ধ করে দেওয়া হচ্ছে। আমাদের লোকশিক্ষা বন্ধ হয়ে গেল, এটা একমুখী হয়ে গেল, হয় আরাবিয়ান বিদ্যা নিবা নাহলে ইউরোপিয়ান বিদ্যা নিবা, আমাদের নিজের বিদ্যা নিবা না, এটা বন্ধ করে দেওয়া হলো। তো আমাদের মীর মোশাররফ হোসেন বিশাল সুন্দর মধ্যে ঘটনাটা করলেন। প্রথমে উনি দেখলেন যে দেখবা মাঝে মাঝে কথা মানে লিখে যাচ্ছে উনি, আমরা বলি পয়েন্ট অফ ভিউ বলি এটাকে, আমরা এটা হচ্ছে অথর পয়েন্ট অফ ভিউ বলি এটাকে বলি আমরা, একটা হচ্ছে অমনিসেন্ট পয়েন্ট অফ ভিউ বলি আমরা। এটা তোমরা যদি কেউ যখন কাজ করবা, এটাকে আমরা বলি হচ্ছে নেরেটোলজি, আখ্যান তত্ত্ব বলি আমরা। আখ্যান তত্ত্ব যখন পড়বা তোমরা, যখন তোমরা এটা পাবা তোমরা আলটিমেটলি, তা উনি দেখেন অমনিসেন্ট পয়েন্ট অফ ভিউ শুরু করলো উনি আলটিমেটলি, যে উনি মাঝে মাঝে দর্শা শুরু করলো, যে আসলে যে কি বিবেকটা কি, আসলে বিবেকটা হচ্ছে যাত্রার মঞ্চে যে ঘটনা ঘটে যাচ্ছে, মানে ভাই ভাইকে অস্বীকার করছে, তখন দর্শক যেটা ভাবছে তার কথা বিবেক কি বলছে, হ্যাঁ হ্যাঁ বলে, এটা গান গাচ্ছে, সে শুনছে, এটা হচ্ছে কমিউনিকেশন তৈরি করা। সূত্রটা সে বলছে, তাহলে কি হলো এটা বলে আত্মা বলে যাচ্ছে। এই ফর্মটা উনি ব্যবহার করলেন হচ্ছে আমাদের বিশাল সিন্ধু উপন্যাসে, ব্যবহার করলেন আমাদের বঙ্কিমচন্দ্র, যেটা আমাদের মূল ফর্মের মধ্যে ছিল, লোকফর্মের মধ্যে যেটা ছিল, আমাদের ফর্মে যেটা ছিল আর কি, বাংলা অঞ্চলের ফর্মে যেটা ছিল, যেটার মধ্যে আমরা যদি আমরা মধ্যযুগের সাহিত্য পাবো, বা আমরা পুঁথি যেটাকে পাবো আমরা, বা আমাদের যাত্রাপালা যেখানে পাবো আমরা, যেখানে ফর্মটা ছিল,
আমাদের বঙ্কিমের সিলেবাসের বাইরে উনি লিখলেন, মানে বঙ্কিমের ইউরোপীয় কাঠামোর বাইরে উনি উপন্যাসটা লিখলেন। কিন্তু ঘটনাচক্রে পূর্ববঙ্গ বা বাংলাদেশ বা পশ্চিমবঙ্গ বাংলা সাহিত্য মীর মোশাররফ হোসেন নিল না, এই 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 কাঠামোটা নিল না সে। পরে আমরা দেখবো নিরীক্ষা হয়েছে সন্দীপনে, আমরা যাবো, আমরা ধোঁয়ায় চরিত কি ইয়ের মা, নাম বলে ধোঁয়ায় চরিত মানুষ কার লেখা জানি, সতীনাথ ভাদুড়ী। সতীনাথ ভাদুড়ী, হ্যাঁ সতীনাথ ভাদুড়ী পাবো, এটা আমরা পাবো, আমরা পরে কমল কুমারে পাবো, এটা আমরা পরে, তারপর সুবিমল মিশ্রে পাবো, এ বাবা আমরা যদি অন্য আমরা যদি কমল কুমারের কথা বলি, কথা বলতে ফিরে আসবে। তো কিন্তু বাংলা উপন্যাসটা নিল না, আর বাংলা উপন্যাস আবার ফিরে গেল মূল ফর্মেই। যেটা ঘটলো, রবীন্দ্রনাথের পরে আসলেন শরৎচন্দ্র। শরৎচন্দ্র উনি যে কাজটা উনি করলেন, উনি রবীন্দ্রনাথ যে ফর্মটার মধ্যে উনি খুব ইনপুট গুলো, মানে বিষয়বস্তুকে উনি যতটা বৈচিত্র্যপূর্ণ করেছিলেন, শরৎচন্দ্র এটা একমুখী করে ফেললেন। উনি গ্রামের সাধারণ মানুষের, মানে নারীদের বা মানে আবেগী বাঙালিদের উনি আবেগটাকে ধরার চেষ্টা উনি করলেন। নারী সতীত্ব, চরিত্রহীন এগুলো নিয়ে দেখা শুরু করলেন। উনি ফর্ম কিন্তু তার যে থাকলো ইউরোপীয় ফর্মই থাকলো, এটা ইউরোপীয় ফর্ম থাকলো। তারপরে ত্রয়ী বন্দ্যোপাধ্যায়কে পাইলাম আমরা, যেটা তারা আলটিমেটলি বঙ্কিমের তারা প্রেসক্রিপশনটা লিখতে শুরু করলেন। তারা ভালো উপন্যাস আলটিমেটলি আমাদের পরে জমি হয়ে গেল, এটা পরে জায়গা পরে জমিটা হয়ে গেল। আমরা যেটাই লিখছি আমরা পরে জমিতে লিখছি, মানে ওই স্ট্রাকচারে লিখছি, আমরা ওই ঘরের মধ্যে লিখছি, আমরা ওই ফর্মুলার ভিতরে লিখতে শুরু করলাম আমরা। অদ্যাবধি তাই চলছে। ব্যতিক্রম বাদে ব্যতিক্রম নিয়ে আমরা কথা বলবো, যদি কমল কুমারের কথা হবে সেদিন ব্যতিক্রম নিয়ে কথা হবে। মূলত আমাদের এই ফর্মে যাচ্ছে, পরে জায়গায় পরে জমির মধ্যে আমরা আছি। আমরা এটা হচ্ছে এই জায়গায় ঘটলো। বাংলা কবিতা তাই ঘটলো। বাংলা কবিতা যে জায়গাটা ছিল, যেখানে ছিল আমরা বিহারে যেটা পেয়েছিলাম আমরা, বা আমরা চর্যাপদের যে গভীর দার্শনিকতা, আধ্যাত্মবোধ এবং প্রতীকী রূপক ব্যবহার করা, কা তোর বোর পাঞ্চ বিড়াল যেটা বলছে, মানে সে বলছে এটা আসলে বোঝাচ্ছে আরেকটা, এটা দুমুখই বুঝতে পারছে। আবার মানে আমাদের যখন লালন ফকির যখন বলছেন যে দেহ এটা নৌকা, এটা গ্রামের মানুষ বুঝতে পারে। অচিন পাখি যদি বলছেন পাহাটা, পাখি তো না, এটা উনি আত্মার কথা বলছেন আসলে, ধরতে পারে পাহাটা। এই পাখি বলতে যে আত্মাকে বোঝাচ্ছে এটা বুঝতে পারে না, কারণ আমরা বুঝতে পারে, কারণ এটা লোকালাইজ ফর্ম। এটা এই প্রতীক ব্যবহার করা লোকালাইজ, এটা লোকালাইজ। ফলাফল যেটা হলো যে এই কবিতা চলছিল, কিন্তু যখন 30 দশকে যখন পঞ্চপাণ্ডব আসলেন, তখন একদমই দৃশ্য পট বদলে গেল। দেখলাম যে পুরো কবিতা জগৎটাও কিন্তু ইউরোপিয়ান হয়ে গেল। মানে আমাদের বলি আমরা যে চশমা দিয়ে, ইউরোপের চশমা দিয়ে বাংলাদেশকে দেখা, মানে ভারতবর্ষকে দেখা। ওই যে বাতাসে ধান খাতের উপর স্কি করছে বাতাস, মানে ইউরোপে যখন বরফের স্কি করে লোকজন, বাতাস বয়ে যাচ্ছে, এটা বলছে যে ধানের উপর স্কি করছে বাতাস। এটা ইউরোপীয় বিদ্যা, ইউরোপীয় ভঙ্গি, দেখার ভঙ্গি। এটা হচ্ছে বিষয়বস্তু এবং তার স্ট্রাকচার নিয়ে কথা বলছি, আমরা জায়গা জমি নিয়ে কথা বললাম। আত্মার মধ্যে কি দেওয়া হলো? আত্মাটাকে, আত্মার কাদের আত্মা, যেটা বলা হচ্ছে ভেতরে, এই মূল্যবোধ কার মূল্যবোধ? এই মূল্যবোধ যে ম্যাকলের মূল্যবোধ, যে চলেছিল একটি ইউরোপীয় টেস্টের মানুষ ছিল, টেস্টের কথা বলছে সে, এবং হয়তো আরবের টেস্টের কথা বলছে, কত ইউরোপীয় টেস্ট, মানে আমার টেস্টের কথা বলবে না সে। সে আরবি ভাষা শিখতে সে আরবের টেস্টের কথা বলে, আর যদি আধুনিক বিদ্যা শিখে তারা ইউরোপীয় টেস্টের কথা বলে। সে এখানকার টেস্টের কথা বলে না, সে সাথে সাথে সে পর মানুষ হয়ে এলিয়েন হয়ে তার নিজের ভূমি থেকে সে শেকড় ছাড়া হয়ে গেল। আমাদের দৃশ্য এই জায়গায় দাঁড়িয়ে আছি আমরা। মোটামুটি আমার কথা এখানে আজকে শেষ। আমরা পরে আরো ইন ডিটেল কথা বলতে পারবো। এখন তোমরা দেখলে প্রশ্ন করতে পারবে। স্যারকে অসংখ্য ধন্যবাদ। শিক্ষাতত্ত্ব, শিক্ষা ভাবনা এবং সাহিত্য নিয়ে এত মূল্যবান একটি আলোচনা আমাদের সাথে শেয়ার করার জন্য। এবার আমরা আমাদের কমপ্লিট ডিসকাশনের দ্বিতীয় পর্বে চলে যাচ্ছি। এখানে মূলত প্রশ্নোত্তর পর্ব রয়েছে। আপনারা কেউ যদি স্যারকে প্রশ্ন করতে চান তাহলে মাইক অন করে প্রশ্ন করতে পারবেন। সোহাইব ভাই, জি ভাই, আসসালামু আলাইকুম। প্রথমেই আমার সালাম গ্রহণ করবেন। আমি আসলে আপনার খুবই বড় একজন ভক্ত। আপনার সাথে আমার সরাসরি মানে কখনো ওইভাবে পরিচয় হয়ে ওঠেনি, কিন্তু আপনার রচনা আমি পড়েছি। কমল কুমারকে নিয়ে আপনার বিদগ্ধ আলোচনা বাংলা একাডেমি থেকে ছেপেছে, আমার কাছে বাংলা একাডেমি বইটাই আছে। তো আসলে কি বলবো, যে সোহান বলতেছে মতামত তো অনেক দূরের কথা, আসলে মতামত দেওয়ার মতো যোগ্যতাই নাই আসলে। একটা জিনিস আমি সবসময় আমার কাছে মানে এরকম হয় আমার ক্ষেত্রে, যে বড় বড় রাজনৈতিক নেতা কিংবা বড় বড় শিল্পপতি
যেই হোক না কেন, কারোর সাথে কথা বলতে আমার ভয় লাগে না, কিন্তু পণ্ডিতের সাথে কথা বলতে আমার বড় ভয় হয়। ওরা সব পণ্ড করে দেয় তো, ওরা সবকিছু যেটা পণ্ডিতকে ভয় লাগে। তো আসলে ভাই আপনাকে আমার মানে কিছু কথা আছে, কিছু প্রশ্নই আছে। আপনি প্রশ্নের উত্তর যদি নাও দেন, তারপরেও আপনি আমার প্রশ্নটা একটু শুনবেন। ভাবনার জায়গা তৈরি হবে আমার জন্য। জি, আমার প্রশ্নটা হচ্ছে, এই যে বাংলা সাহিত্যে বাংলা উপন্যাস বঙ্কিমচন্দ্র আমাদেরকে বঙ্কিমচন্দ্রের আগে পেরিচাঁদ মিত্ররা লিখেছেন, কিন্তু আমরা সেটাকে নিলাম না, আমরা বঙ্কিমচন্দ্রকেই নিলাম, এবং তার পরবর্তীতে আমাদের বড় বড় উপন্যাসিকেরা রবীন্দ্রনাথ ঠাকুরকে সহ, ভাই কি চলে গেছেন? ভাইয়ের বোধহয় একটু নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, আমরা দেখি আর কি ভাইকে যুক্ত করতে পারি কিনা। মানে আজকে সারাদিনই ভাই, আপনি তো দেখছিলেনই, আপনি তো প্রথম থেকে ছিলেন, দেখছিলেন যে নেটওয়ার্কের হ্যাঁ কিরকম হ্যাঁ একটা হ্যাঁ, অবস্থা ছিল। সমস্যা হচ্ছে। এবং মাঝে আমার নেটওয়ার্ক আর কি খুব খারাপ হয়ে গেছে, মানে এটা আনবিলিভেবল, আমি তো বিশ্বাস করতে পারি না যে আমার নেটওয়ার্ক কখন খারাপ হয়। তারপরে হয়ে গেল আর কি করা, ভাই জয়েন করেছে। হ্যাঁ হ্যাঁ ভাই, একটু ইয়ে নাইম টাইম মিস করে গেছি আমি একটুখানি। হ্যাঁ, নাইম আমরা ভাই, নিলাম কি জি, তারপরে? আমরা হচ্ছে ভাই, আমরা জানতেছি আমার পরবর্তীতে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর বন্দ্যোপাধ্যায়গণ যে উপন্যাস রচনা করে গেছেন, আমাদের জন্য দিয়ে গেছেন, আমরা এগুলোকেই যুগ যুগ ধরে পাঠ করছি বাংলা সাহিত্যের পাঠে, এবং আমাদের ছোট ভাইয়েরা তুলনামূলক সাহিত্যের পাঠে, আমরা যুগ যুগ ধরে এগুলো পাঠ করে আসছি। এবং আমরা এটাও পাঠ করে আসছি যে মঙ্গল কাব্যের যে ধারা ছিল, মুকুন্দরামের ধারা ছিল, ভারতচন্দ্রের যে ধারা ছিল, ঘনরাম মানিকরাম তাদের যে ধারা ছিল, সেই ধারাটাকে একটা নিরীক্ষার জায়গায় নিয়ে সতীনাথ ভাদুড়ীরা রচনা করেছেন। সতীনাথ ভাদুড়ী তার ঢোড়াই চরিত মানুষ রচনা করেছেন, আমরা অনেকেই বলি। কিন্তু ঢোড়াই চরিত মানুষ যদি রচনা করেই থাকেন তিনি, এবং আমরা যদি এটা স্বীকারও করে নেই, এবং এটা আমরা আমাদের নিজেদের বলে যদি মেনে নিতে চাই, পরবর্তীতে কেন আমরা সেই ধারাই আমরা রচনা করছি না? কিংবা যারা রচনা করছে তারা কিন্তু দেখা যাচ্ছে যে অনেক সময় এরকম হচ্ছে যে আমি সমস্ত কথা, আমার চেতনা, আমার রং, আমার রস সমস্তটাই ইউরোপিয়ান, আমি শুধুমাত্র ছাঁচটা রাখলাম মঙ্গল কাব্যে। এটা কিন্তু আমাদের সাহিত্যকে প্রতিনিধিত্ব করবে না কখনো। তো আমার প্রথম প্রশ্ন হচ্ছে এটা, যে আমরা কবে থেকে এটা শুরু করবো, আমরা যারা সাহিত্য নিয়ে কাজ করি, আমরা কবে থেকে সেটা শুরু করব, যে একেবারেই এই যে নামাজের শুরুতে বলে না যে আমি একনিষ্ঠভাবে মুখ ফেরালাম, সেই একনিষ্ঠভাবে আমরা কবে মানে মুখ ফেরাবো? এটা হচ্ছে একটা প্রশ্ন। আরেকটা প্রশ্ন হচ্ছে, ইংল্যান্ডের সাহিত্যকে আমরা আমলে না নিয়ে, দেখা যাচ্ছে অনেকেই ইংল্যান্ডের সাহিত্যকে নিয়ে খুবই তীব্র এবং জ্বালাময়ী বক্তব্য দিচ্ছেন, এবং ইংল্যান্ডের সাহিত্যকে আমলে না নিয়ে তারা সাহিত্য রচনা করতেছেন। কিসের সাহিত্য রচনা? রাশিয়ান সাহিত্য রচনা করতেছেন, কেউ ফ্রান্সের সাহিত্য রচনা করতেছেন, কেউ জার্মান, কেউ পারস্য কিংবা অন্য জায়গার সাহিত্য রচনা করতেছেন। তো এটা তো একই জায়গায় থেকে যাওয়া হলো। আমরা কি হলো ওই রামের জায়গায় রহিম আসলো, কথাটা কি হলো? হ্যাঁ, একই হলো। তো এটা কেন হচ্ছে? আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে আমরা একটা রুশ ফরমালিস্ট একটা কথা খুব ভালো বলে, তারা রুশ ফরমালিস্টরা বলে যে সাহিত্য হচ্ছে টেকনিকের ইতিহাস। কারণ হয় কি, যেমন বাংলাদেশের বাজারে এখন টয়টা গাড়ি বেশি চলে, এখন অন্য গাড়ি বাজার করতে পায় না। ওটা হচ্ছে এই টয়টা গাড়ি আসার কারণে তার মার্কেট ফ্লিপে গেছে, তার কারণে তার দোকান যেগুলো আছে, মেকানিক যারা আছে, এরা খুব সহজে যন্ত্র সহজলভ্য, এবং মেকানিক জানে এই যন্ত্র সম্পর্কে, যেখানে অন্য কোনো টেস্টো গাড়ি বা অন্য কোনো গাড়ি নিয়ে আসলে আমাদের চলবে না, এটা মানে ওই দোকান সে পাবে না, মেকানিক সে হয়ে পাবে না সে। এখন যেটা হচ্ছে যে কলকবজাগুলো ইউরোপ দাঁড় করিয়ে দিয়েছে। মূল ঘটনাটা হচ্ছে ওই যে 1900 শতকে আমরা যখন শিক্ষার জন্য ইউরোপীকরণ ঘটে গেল, শিক্ষার জন্য বিচ্ছিন্ন ঘটনা ঘটে গেল, আমরা যে বিদ্যালয়ে পড়ছি, বিশ্ববিদ্যালয়ে পড়ছি, এটা যখন তৈরি হয়ে গেল, আমরা এখান থেকে বেরিয়ে আসছি, এরাই লিখছি, আসলে এরাই লিখছি আমরা। তো তাদের টেস্টটা কিন্তু ওই মেকলের টেস্টই আসে, মেকটা যেটা চাইছিলেন সেই টেস্টই তৈরি হচ্ছে আমরা। তো টেস্ট থেকে বেরিয়েটা মুশকিল। এটা তুই বাজারে মাঝে দেখবা যে উদাহরণ দিতে পারি, মাঝে দেখবা যে টেস্ট দুইটা গাড়ি বাংলাদেশ ঢাকায় পাওয়া যায়, খুব রেয়ার চালায়।
আচ্ছা, আমরা আজকে খুব সরি নাই, আমরা খুবই ইয়ে করছি আজকে, আমরা খুবই সমস্যা ফিল করছি টেকনিক্যাল। এটা কখনোই আর হয় না আমার এখানে। ভাই সমস্যা নাই। কন্টিনিউয়াস হয় না, না খেই হারিয়ে যায়। নাইম খুব ভালো একটা জায়গা ধরেছে আমাকে। সেটা হচ্ছে যে নাইম, থ্যাংক ইউ, অনেক ভালো জায়গা ধরেছে তুমি। সেটা হচ্ছে যে আমরা তো শেষ পর্যন্ত এটা ভাষাতে তৈরি করি, আমরা যা কিছু লিখি, মিউজিক, তারপরে যদি যন্ত্রসঙ্গীত না হয়ে থাকে এটা, তাহলে এটা মিউজিক বলি বা ভাস্কর্য বলি। ভাস্কর্য আলটিমেটলি তাকে সিমেন্ট বা সিমেন্ট কাস্টার, আইদার লোহা, এটা বস্তু তাকে বাহন নিতেই হবে তাকে। এটা আমাদের সে কাব্য ফুটাতে চায়। এটা শিল্প সাহিত্য যেগুলো আমরা রিটেন যেগুলো লিখি আমরা, মানে ভাষাভিত্তিক যেগুলো, এটা বেসিক যেটা ভাষা আসলে। তা আমরা যে ভাষায় লিখছি, এই ভাষাটা কি আসলে আমাদের ভাষা? ধরো, এই যে আমি ধরো বললাম, আমাদের কোনো বাক্যে কি কোথাও ধরদি শব্দ হয়েছে? বাক্য পাবো বাংলা সাহিত্যে যেন ধরদি বাক্য শুরু হয়েছে? ধরেন বিকেল 5টায় আমি আসবো, ধরেন বিকেল 5টায় আসবো, বাংলা সাহিত্যের কোনো উপন্যাসে, কোনো গদ্যে, কোনো প্রবন্ধ কি পাওয়া গেছে পর্যন্ত এই বাক্যটা? পাওয়া যাবে না, নাই এই বাক্যটা। হ্যাঁ, হয়েছে কি, কালকে আপনার ভাবির মাথা ব্যথা ধরছিল, হয়েছে কি, এই যে আগে ক্রিয়াপদ দিয়ে শুরু করছে সে, কর্তানাদি ক্রিয়া দিয়ে শুরু করছে আগে সে, এমন বাক্য কি বাংলা সাহিত্যে পাবো আমরা কোথাও? বাংলা ভাষায় পাবো কোথাও আমরা? নাই। কেন নাই? তার মানে হচ্ছে আমাদের মুখের ভাষাটা আমাদের ভাষায়, আমাদের সাহিত্যের নাই। আমাদের যে ভাষা লিখি আমরা, সেটা আমাদের মুখের ভাষা না, আমাদের ভাষাটা না আসলে। এটা কৃত্রিম ভাষা, তৈরি করা ভাষা। এই ভাষাটা তৈরি করছে বেসিক্যালি ফুডুলিয়াম কলেজ। এটা ফুডুলিয়াম কলেজ তৈরি করা ভাষা এটা। এবং এটা পড়তে সময় রবীন্দ্রনাথ এটাকে নরিশ খুলেছে। এটা কিন্তু নরিশটা কথাটা, এটা হচ্ছে শান্তিনিকেতন নদিয়ার ভাষা। এটা আমরা তো নদিয়ার লোক না, তো ওই এটা লেখা আছে যে ভাষা ভুলিয়ে গিয়েছে। এখন আমি নদিয়ার ভাষায় যদি আমি কথা বলি, তাহলে তো আমার পূর্ববঙ্গের লোক বুঝবে না। এই জন্য সে লালনকে বুঝতে পারে, লালন এই অঞ্চলের ভাষা কথা বলে, হাসান রাজাকে বুঝতে পারে, আরকুম শাহকে বুঝতে পারে। হ্যাঁ, করবন্ধু জালয় তোমার মনে, জালয় তোমার মনে, জালয় তোমার মনে যখন বলতেছে, তখন তো আমাকে আঘাত করছে। বাইবেলে একটা কথা বলা আছে যে আত্মার ভাষায় কথা বলে সে মন্ডলীকে কাঠিয়া তোলে, বাইবেলে বলা আছে। তো এই আমার কথা মন্ডলীকে গাঁথিয়ে তুলছে না, কি কারণে তুলছে না? কারণ আমি আত্মার ভাষায় কথা বলি না, আমি অপরের ভাষায় আমার আত্মার কথা বলি। তো এই ভাষা নির্মাণ একটা বড় জায়গা এখন, যেখানে আমার কণ্ঠস্বরটা আমার জাতি চিনতে পারবে যে আমার এই ভাষাটা আলাদা না, এই ভাষাটা তার চেনা ভাষা। ধরেন কালকে এটা হয়েছে, আচ্ছা হয়েছে কি কালকে রাত্রেবেলা ঘটনা, এই বাক্যের ভঙ্গি নেই আমার কাছে। এগুলো একটা বড় জায়গা, ভাষা তৈরি একটা বড় জায়গা এখন। ভাষা তৈরি করে, ভাষা ব্যক্তি তৈরি করে না কখনোই, ভাষা সমস্যা তৈরি করে, কিন্তু ব্যক্তির নিরীক্ষা থাকতে পারে, ব্যক্তি কিছু জায়গা তৈরি করে দিতে পারে। উঠিলার আক্রোশ প্রতি প্রাসাদ শিখরে যেমন বলছে, এই যে উঠিলা ক্রিয়াপদ, যশোরের অঞ্চলের ক্রিয়াপদ এটা আলটিমেটলি। এই যে পাঞ্চ করে দেয় ক্রিয়াপদটাকে, পাঞ্চ করে দেয়, যেটা নদীর বাইরে ক্রিয়াপদ আসলে। তো বাংলা সাহিত্যে এই ল্যাঙ্গুয়েজটা এখন আমরা তৈরি করতে পারিনি, আমরা যেটা আমাদের ভাষা, যেটা আমরা আসলে ফুডল্যান্ড পদ্ধতি তৈরি করা এবং এটা নদিয়ার ভাষা যেটা তৈরি করা, সেই ভাষায় আমরা অদ্যাবধি লিখছি, আমরা ব্যতিক্রম ছাড়া অদ্যাবধি লিখছি আমরা। তাই বলে এই না যে আমরা আঞ্চলিক ভাষা লেখা শুরু করে দিব। আমরা সামহাও এই অঞ্চলের বাক্য গঠন রীতি, এই অঞ্চলের কথা বলার ভঙ্গি এবং ভোকাবুলারি তো নিতে হবে আমাদেরকে, সেটা আমরা করিনি আমরা। সুতরাং এই ভোকাবুলারি ছাড়া কিন্তু তুমি কখনোই তোমার এই জাতিকে ধরতে পারবে না। সে ফর এক্সাম্পল, আমি তো ওখানে যদি বলি যে আমি কারোর তো লেগে যাই, কারোর উপরে এর মধ্যে লেগে যাই কথা যদি বলি, আমি যদি আমার মাতৃভাষা ভাষা বলি, আমি মানে আমার অঞ্চলের ভাষা কথা বলি, তাহলে আমি যে টেস্ট পাবো, আমি এটা কিন্তু শুদ্ধ ভাষা বলে টেস্টটা পাবো না আমি। আর এই জন্য মানুষ রেগে গেলে হয়তো মানে কথা বলছে আলটিমেটলি। এটা তো অরিজিনাল শক্তিটা তো অংশে লাগাতে পারে। আমার শক্তি হারিয়ে গেছে এই জায়গাটাতে, মানে আমি অনুবাদ করে কথা বলি আসলে। আমি ওই ভঙ্গি, আমি যেমন সুপ্রভাত বলি আমি, বা আসসালামু আলাইকুম বলি, দুইটাই অনুবাদ করছি আসলে আমি। তো আমার শক্তি আমি পাবো না, কারণ দুইটাই অন্য ল্যাঙ্গুয়েজকে, অন্য সংস্কৃতিকে আমি তোমার উপর বর্ষিত হোক, এটা অন্য ল্যাঙ্গুয়েজ, অন্য ট্রান্সফর্মার জিনিস, এটা অনুবাদ করে এখানে বলছি আমরা। সুপ্রভাত, দিন শুভ হোক, এই কামনাটা ইউরোপের কামনা, এটা ট্রান্সলেট করে ভাড়া করছি আমি। সুতরাং অপরের ভাষায় আমি আমার বক্তব্য দেওয়ার চেষ্টা করছি আমি। সুতরাং এই ভাষায় আমি কখনোই, আমি পরে জায়গা পরে জন্মিতে আমি কখনোই আমার চাষ করতে পারবো না। তাহলে আমাদের ভাষা ভঙ্গি, আমার ভঙ্গিটাকে সাহিত্যে নিয়ে আসা জরুরি এটা। আর ওই যেটা বললাম যে কেন তাহলে অন্যরা এই জিনিসটা ফলো করলো না, মানে কেন বঙ্কিমে কেন রয় করো, খুব সহজ। এটা হচ্ছে অচেনা জিনিসকে ধরানো মুশকিল হয়, কারণ অচেনা জিনিস প্রথম পাঠক পাওয়া যাবে না। তুমি ধোয়া জড়িত মানুষ, কিন্তু আমি এটা আড্ডায় গেছিলাম কলকাতাতে, ইয়েতে সুভাষ বসু ইউনিভার্সিটিতে, মানে অতীন বন্দ্যোপাধ্যায় ছিলেন। তো অতীন বন্দ্যোপাধ্যায় গল্পটা বলছিলেন। অতীন বন্দ্যোপাধ্যায় ওই যে নীলকণ্ঠ পাখির খোঁজে উপন্যাস লেখার অভিজ্ঞতা বলছিলেন। তো ওখানে বলছিলেন যে আমি ওই দেবেশের সামনেই বলতে, দেবেশদার সামনেই ছিল, দেবেশদার সামনে বলতেছে যে দেবের সামনেই বলতেছি আমি তিস্তা পাড়ের বৃত্তান্তই পড়তে পারি নাই।
উনি বলছেন। তাহলে যদি অতীন বন্দ্যোপাধ্যায় বলেন যে আমি তিস্তা পারের বৃত্তান্ত আমি পড়তে পারি নাই, তাহলে পাঠকের কথা লাগাল পাবে। কারণটা হচ্ছে খুব আরো সহজ, কমল কুমারের কথা বলে জানতে পারবো আমরা। কমল কুমার যখন লিখছেন তখন লোকজন তার লেখা বুঝতে পারছে না। তার বউ তাকে জিজ্ঞেস করে, দয়াময় মজুমদারকে, যাকে আমি মা ডাকি, তিনি তাকে বলছেন যে তুমি এমন করে লিখছো কেন? তখন কমল কুমার একটা বই বের করে দেখাচ্ছেন, দেখো আমি এই ভাষায় লিখছি, এটা আমাদের ভাষা, এটা আমাদের প্রাচীন এটা বই বের করে দেখাচ্ছেন, যেখানে এই ভাষাটা লেখা আছে। আরো ডিটেল আমরা কথা বলবো, যদি কমল কুমার কথা হয় এখানে আমরা ডিটেল আমরা উদাহরণ দিব। তাহলে আমাদের ভাষা আমরা ভুলে গেছি, আমরা মানে আমাদের ভঙ্গি ভুলে গেছি আমরা। এজন্য আমরা যখন আমাদের ভঙ্গিতে কথা বলে ওটা চিনতে পারি না আমি আর। এই জন্য আমার গ্রামের মানুষজন কথা বলে আমি তার কথা বুঝতে পারবো, বাবার কথা আমি বুঝতে পারি না, তার সাথে দূরে সরে গেছে। আর নতুন ভঙ্গিতে লেখার বিপদটাও যেটা যে পাঠক পাবে না, পাঠকের একটা ব্যাপার আছে। ফর্মের বাইরে যাওয়ার পরে তার পাঠক অপ্রিয়তা তৈরি হবে, একটা জিনিস লেখা শক্তি সঞ্চয় করতে হবে। কারণ আমি কাঠামো জানি যে আমি কিছুদিন আগে ইয়েতে ইংল্যান্ডে গেছিলাম, আমি এর সাথে আনিস ভাইয়ের সাথে লম্বা জার্নি করছি, একসাথে একই বাসায় ছিলাম আমরা, একই ফ্ল্যাটে ছিলাম, একই রুমে ছিলাম আমরা। আনিস ভাই একদিন রাতে আমারে বলে, আর শোয়েব আপনারা তো আমাকে লেখক মনে করেন না। বলেন আমি সত্যি আপনার লেখক মনে করি না, সত্যি কথা, ব্যক্তি হিসেবে আমি পছন্দ করি আপনাকে। বলে কেন আপনি লেখক কেন মনে করেন না? বলে আপনি স্পষ্ট করে বলি কেন মনে করেন। সিম্পল, আপনি একটা হিসাব বলে আপনি কি লেখেন আসলে আপনি। হ্যাঁ, আপনার ট্র্যাপ বাদ দেন, ট্র্যাপের আলাদা হিসাব, ট্র্যাপ দুইটা লেখা ব্যতিক্রম হয়েছে আপনার, বাকিগুলো ফরমাইশই বলি। এটা একই কাঠামো, একই মশলা, এগুলো খুব সিম্পল মশলা। এটা যে সেফ, এটা একটা গল্প ওনাকে বললাম যে গল্পটা আপনি লেখেন, আপনি এই গল্পটা আপনি লিখেন কিনা আদৌ, এই গল্পটা আপনি লিখেন আসলে লিখেন। সেটা হচ্ছে যে শহরে একটা ছেলে বাস করে বড় হয়েছে, সে বিশ্ববিদ্যালয়ে পড়ে, তার গ্রামে তার আত্মীয় থাকে, খালা থাকে, গ্রামে থাকে। ছেলে গ্রামে শহর থেকে গ্রামে বেড়াইতে গেছে, খালা তো বোন ওখানে আছে, তারা বেড়াইতে গেছে। উপন্যাস লেখা হবে 120 পৃষ্ঠা, দাম হচ্ছে 200 টাকা। উপন্যাস লিখবে, উপন্যাস হচ্ছে 120 পৃষ্ঠা। হুমায়ুন আহমেদ, ইন্দুলক মিলন, আনিসুল হক, একই ঘটনা, 120 পৃষ্ঠার উপন্যাস লেখা হবে, দাম 200 টাকা। তো এই যে শহর থেকে ছেলেটা গ্রামে যাচ্ছে, যাওয়ার সময় ট্রেনে যাবে, রাস্তায় আমাদের 20 পৃষ্ঠা নাই হয়ে যাবে আমাদের এখান থেকে, এই রবীন্দ্রিক বন্যা শেষ হয়ে যাবে। যাওয়ার পরে এখানে রাত হবে, তারপরে খাওয়া দাওয়া হবে। রাত্রে বেলা পুকুর পাড়ে খালাতো বোন আর খালাতো ভাই বসবে, তারা আসলে চাঁদে উঠবে, একটা আবার চাদর যাবে হুমায়ুন আহমেদের, তখন জ্যোৎস্না উঠবে তখন। তো তখন এই খালাতো বোন তখন চাটনি খাবে, তো খালাতো ভাই এই চাটনি খাওয়া শব্দটা শুনতে পাবে সে। তারপরে পরদিন সকালে বেলা খালাতো ভাই ট্রেনে উঠে ঢাকায় আসতে শুরু করবে, বা রাতে বিকেলে আসতে শুরু করবে, তখন সে বাইরে থেকে আবার চাঁদ উঠবে, আর জ্যোৎস্না রাত আবার জ্যোৎস্না রাত হবে, তখন খালাতো ভাইয়ের মন খারাপ হয়ে যাবে, আমাদের 120 পৃষ্ঠা শেষ, 200 টাকা শেষ। হ্যাঁ, তা আপনি বলেন যে আনিস ভাই, আপনি মিঠুন ভাই, আপনি বলেন আপনি এই ফ্রেমের বাইরে আপনি গেছেন, আপনি তো গল্পটায় 120 পৃষ্ঠার মধ্যে এই কাণ্ডই করেন আপনারা, এটার মধ্যেই আপনারা আছেন, ঘুরিয়ে ফিরিয়ে এই ঘটনাই করেন আপনারা। তুমি হলিউডের যে কোনো তুমি অ্যাকশন মুভি দেখে থাকো, অ্যাকশন মুভির মধ্যে সিম্পল মশলা, এগুলো সিম্পল মশলা, যে একটা বোমা নিষ্ক্রিয় করতে হবে, এটা পাচ্ছে হচ্ছে আইএস পাতে ফেলছে, বা রাশিয়া পেতে ফেলছে আমেরিকায় ধ্বংস করার জন্য, এটা বোমা পাচ্ছে বিল্ডিং এর মধ্যে। এখন নায়কের মূল যেটা কাজ হচ্ছে সে বোমা নিষ্ক্রিয় করবে, সে নায়িকাও উপস্থিত হবে, বোমাতে 99, 98, 96 যেতে থাকবে, এবং এটা কিন্তু কখনো 50-এর আগে নিষ্ক্রিয় করতে পারবে না, সে নিষ্ক্রিয় করবে শেষ মুহূর্তে নিষ্ক্রিয় করবে সে, মানে যখন 2-এ চলে আসবে, 1-এ আসবে, তো নিষ্ক্রিয় হবে। এটা মানে এটা মশলা সমান, কিন্তু এটা একই মশলা, কিন্তু এটা যেটা এই সাসপেন্সটা সিম্পল সাসপেন্সটা, যে এটা কমন মশলা, এটা যে শেষ মুহূর্তে আমরা পাবো, উদ্ধার পাবো, এই সাসপেন্সটা। তাহলে কাঠামো তৈরি করা কমন কাঠামো সিনেমার, এটা বাংলা সিনেমার কমন কাঠামো, এটা উপন্যাসে কমন কাঠামো। এটা এই কাঠামোর কাছে সহজ তো, কারণ তুমি একটা খাল খনন করে এখানে পানি নিয়ে যাওয়া কঠিন কাজ, সহজ হচ্ছে যেখানে খাল আছে সেখানে পানি ঢালা, এখানে গিয়ে, কারণ তোমার তো নতুন খাল করতে হবে না এখন, এখানে কাঠামো তুমি জানো, এই কারণে নতুন জায়গায় যেতে চায় না, নতুন জায়গায় বৈকটটা হয়ে যাবে। নতুন ভাষা তৈরি করার মুশকিল হলো, নতুন খাল খনন করে পানি নেওয়া করতে হবে, সেজন্য এই বিপদটা তৈরি, এই কষ্টটাকে করতে চায় না, এটা যে বিপদটা তৈরি হয়। আর ওই যে ভাষা বলি, ভাষা নাই আমার, তার অস্ত্র তো প্রথমে নাই হয়ে গেছে, তার ফর্ম তার নাই হয়ে, তার ভাষা তার নাই হয়ে গেছে, ও তো যার সাথে যার কথা বলছে তো কথা বুঝবে না, তো জনশ্রী বাইরে চলে গেছে, তো তার ভাষা বুঝতে পারবে না। ভাই দ্বিতীয় প্রশ্নটা, হ্যাঁ, আমরা একটা ছেড়ে আরেকটা নেই, মানে আমরা ফরাসি ছেড়ে রাশিয়া নেই, এটা তো খোলায় যাওয়ার মতো, খোলাতে আপনি চুলায় পড়লাম, এটা কোনো মানে দাঁড়াইলো না। এটা হচ্ছে এক ধরনের, আমরা বলি স্লেভারি মাইন্ড বলি এটাকে আমরা, স্লেভারি মাইন্ড, এটা হচ্ছে আত্মবিশ্বাসের সমস্যা, যে কাজটা আমি পারবো না, তাহলে ওর বদলে ওরে নিলাম আমি। তো আলটিমেটলি এটা কি ঘটনা হলো, আমরা বললাম যে প্রথমে পেলে আমরা সে ফর এক্সাম্পল, আমাদের ইউরোপে আমাদের উপন্যাস আদৃত হয় না কেন, পশ্চিমে আদৃত হয় না কেন?
কারণটা হচ্ছে সে তো তার জিনিস দেখতে পায় এখানে, তো তার জিনিস তুই নকল করে তাকে দিচ্ছ, সে দেখবে এটা মজা পাবে না। আফ্রিকানরা কেন দাঁড়াইতে পারলো, মানে আমরা যা কিছু লিখছি তার ফর্মে লিখতেছি, ইউরোপিয়ান ফর্মে লিখছি, তো ইউরোপে এটা মজা পাবে না এটা, কারণ তার জিনিস তুমি নকল করে লিখতেছো, এটা তো ঘোলা পানি, এটা এই ঘোলা পানি তো সে মজা পাবে না ওটাকে, তো এটা তো উৎসাহ দিবে না, সেটা মজা পাবে না, মূল্যায়ন করবে না। আফ্রিকাকে মূল্যায়ন করা হলো কেন? আফ্রিকান তাদের বিশ্বাস, যাদের জাদু ব্যবস্থাপনা, তাদের ভঙ্গি তারা এখান থেকে নিয়ে আসে, তারা প্রথম জিনিস মনে হচ্ছে আমরা সাথে ঝাঁপাই পড়ছি আমরা, কিন্তু এটা তো ভাই তার বক্তব্য, এটা তার ভাষা, তার ভঙ্গি, তার দেখার ভঙ্গি, এটা তো আমার হবে না। আমাকে আমার মুক্তি আমার জায়গায় খুঁজতে হবে, যে আমার জাতিগোষ্ঠী তাদের ভাবনা কাঠামোটা কিরকম। এই যে আমরা যখন জাতি দুই ভাগ হয়ে গেছি, এটা হচ্ছে আমরা পরস্পর বুঝতে পারছি না, মানে আমরা দুইটা ভাগে ভাগ হয়ে গেছি আমরা, মানে মুসলমানরা যারা ইসলামপন্থী তারা আমাদের সেকুলারদের বুঝতে পারছে না, সেকুলাররা আবার আমাদের ইসলামপন্থীদের বুঝতে পারছে না, মানে তার দুটো জাতিসত্ত্বের তারা তৈরি হয়েছে, মানে দুইটা মন তৈরি, তাদের দুইটা মন হয়ে গেছে, কেউ কারো মন ধরতে পারছে না। এই বঙ্কিম চন্দ্র ভাই উনি বলছেন যে শিক্ষিত অশিক্ষিতের মন বুঝতে পারে, মানে একজন মনে চিনতে পারে না, একজন শত্রু মনে না, কিন্তু পরস্পর তারা বুঝতে পারতো, এটা কিন্তু সংলাপ হলে বোঝা সম্ভব ছিল, এটা করতে পারছে না। মুশকিল হচ্ছে এই জায়গাটা গল্প নিচ্ছি আমরা, কিন্তু নিজেতেই ফিরে তাকাচ্ছি না আমরা। এটা হচ্ছে প্রথমত ভাষা তৈরি করা জরুরি ব্যাপার, আমাদের নিজস্ব ভাষা তৈরি করা। আমরা বলছি না যে এটা জাতীয় ভাষাটা তৈরি করে বলছি না আমরা, নিজের ভঙ্গি, নিজের জনগণের ভঙ্গি, মুখের ভাষা, জনগণের মন। এই যে আমরা রামকৃষ্ণ কেন তো জনপ্রিয় হইলেন, রামকৃষ্ণ বলার ভঙ্গিরে খেয়াল করি আমরা। রামকৃষ্ণ রবীন্দ্রনাথের ঠাকুরবাড়িকে দেবেন্দ্রনাথের সাথে দেখা করতেন, মানে উনি এটা গাড়িতে গেছেন, উনি গাড়িতে যাওয়ার ভাড়া নাই হয়ে গেছে, উনি বাইরে থেকে বলছেন এই ঠাকুরবাড়ির বাগিদেরকে ডাক দে, ওরা ভাড়া দিবে। হ্যাঁ, কি করছে তো হচ্ছে দাঁড়িয়ে এখানে, এই যে বলার ভঙ্গি, ঠাকুরবাড়ির বাগিদেরকে ডাক দে, এই যে আন্তরিক ঠাকুরবাড়ির মেয়েদেরকে, বা এই যে কি করছিস তোরা, হ্যাঁ এই করতে করতে এই যে এই দুঃখ ভাষায় কথা বলা, যেখানে লোকের মনোরী বুঝতে পারছে, লোক তাকে নিয়েছে তারা। এইখানে রামকৃষ্ণ কিন্তু তার ভগবান পর্যায়ে, তারা কিন্তু দেবতা পর্যায়ে নিয়ে গেছে রামকৃষ্ণকে তারা, কিন্তু লোক ধর্মতাত্ত্বিক উনি। বা আজকে আমার জনসভায় এই যে মাত্র 10 জন আসছে, এটা যে সাইদির জনসভা এটা হইতো 10 লাখ আসতো এখানে, 10,000 আসতো এখানে, ঘটনা কেন ঘটে গেল? মানে আমার তার বিদ্যা তো আমার কাছে কম নাই, আমারটাতে লোক কম হচ্ছে কেন? কারণটা হচ্ছে আমি জনগণের ভাষা বলতে পারিনি, আসলে তার মন বুঝতে পারিনি, জনগণের কথা আমি ভঙ্গিতে কথা বলি না, জনগণের চায় কথা বলি না, আমি তাকে বিচ্ছিন্ন কথা বলি, আমি এডিনের মতো কথা বলি, আমার কথা বলতে আমার কথা বলি, আর প্রশ্ন মনে হারাই ফেলছি, আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি, ওটা এখানে তৈরি হচ্ছে। সোহেব ভাইকে দৃষ্টি আকর্ষণ করছি, জি জি নিশ্চয়ই, সেটি হচ্ছে আমাদের যে সংকটটি ইতিমধ্যে যেটি আমরা আলোচনা করে এসেছি, কমল কুমার মজুমদারের সাহিত্য, ধরাই তরিৎ, কথার যে লেখার ভঙ্গি, এইসব ভঙ্গিগুলো। তো প্রশ্নটি হচ্ছে যে আঞ্চলিক ভাষা তো রয়েই যাবে, কিন্তু আমরা যে প্রমিত ভাষা যেটি তৈরি হয়েছে সবার কাছে যাতে বার্তাটি পৌঁছাতে পারে। এখন প্রশ্ন হচ্ছে আমাদের যে ভাষাটি তৈরি হবে বা ভাষাভঙ্গিটি তৈরি হবে, সেটাকে প্রমোট করবে কে? প্রমোটের দায়িত্ব কার? এটি একটি কথা। আরেকটি হচ্ছে দেখেন, কমল কুমারকে এই দেশের সাহিত্য সমাজের কতজন মানুষ পড়ে বা কত লেখক এবং পাঠক? এখানে হয়তো আমরা পড়ছি, আপনি পড়ছেন বা যারা আছে পড়ছে, কিন্তু আমরা দিয়ে তো আমাদের এই সমাজ না, বা আমাদের এই যে সাহিত্যের জনমানস বা সাহিত্যের যে গণমানস গঠিত হওয়া, যেটি একসময় আমাদের গঠন ছিল, সেটি বরং নষ্ট হয়ে গেছে। এবং এর সঙ্গে আমি আপনাকে জাস্ট স্পর্ধা মনে করবেন না, দুই একটি কথা বলি আপনাকে কথার সুবিধার জন্য, যে আমাদের উত্তরাধিকারকে আমরা গ্রহণ করিনি বা উত্তরাধিকারকে আমরা ভুলে গেছি। আমি দুই একটি উদাহরণ দিই, যেমন পারস্যের যে সাহিত্য, আয়তো সেই শাহনামার রুস্তম সোহরাবের কথা, সেটি কিন্তু পারস্য বলেনি, ইরান কিন্তু বলেনি, তারা সেটাকে গ্রহণ করছে। আমাদের এই ভারত উপমহাদেশের যে রামায়ণ, মহাভারত, বিশেষ করে মহাভারতের যে উত্তরাধিকার, সেই উত্তরাধিকার ইন্দোনেশিয়ার মতো একটি মুসলিম কান্ট্রি গ্রহণ করছে। কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার যে খোদ ভারতের যে মুসলিম সমাজ, যেটি একটি বৃহৎ জনগোষ্ঠী, তারা কিন্তু এর উত্তরাধিকারের একটি কথাও স্বীকার করে না। এবং এই উত্তরাধিকার স্বীকার না করার কারণে ঘটনাটি ঘটছে কি, তাদের ভিতরে মধ্যপ্রাচ্যের আরেকটি শিকলে সে আরেকটি ভাষার আগ্রাসন চলছে, যে আগ্রাসনটা খুব ধীরে হচ্ছে, এবং এই ভাষার আগ্রাসনটা খুব ভয়াবহ, সাংঘাতিক ভয়াবহ। যে কারণে দেখেন ভারতে যে হিন্দির আগ্রাসন চলছে এখন বর্তমানে,
এর বিরুদ্ধে এই যে সচেতন মানুষেরা ক্ষিপ্ত হয়ে উঠছে কিন্তু এই কারণে। হ্যাঁ, এটা খুব ভয়াবহ। এবং আমার বাংলাদেশে আমি নিজে লক্ষ্য করছি, বাংলাদেশেও কিন্তু এই আগ্রাসনটি খুব সাংঘাতিক ভাবে চলছে ভিতরে ভিতরে। ওই মসজিদে এস্তেঞ্জা শেখানো হয়, প্রস্তাব পায়খানা হিসু আগু এগুলো উঠে গেছে। এস্তেঞ্জা এইটা আমার ভাষা নয়, এই ভাষাগুলো তারা খুব সুন্দরভাবে একটি আগ্রাসনের মাধ্যমে নির্দিষ্ট কিছু জনগোষ্ঠী, এই কওমি জনগোষ্ঠী, তাদের মাধ্যমে এগুলো এস্টাবলিশড হচ্ছে। জাযাকুল্লাহ খায়রান এই শব্দটি ইদানিং খুব দেখছি ব্যবহার হচ্ছে, আগে কিন্তু এটি ছিল না। আলহামদুলিল্লাহ এগুলো তো আমাদের রয়ে গেছে, ধর্মীয় একটি ছায়াতলে এই জিনিসগুলো রয়ে গেছে, এই জাতীয় ভাষাগুলো। তো মুশকিলটি হচ্ছে, মানে আমি আপনার কাছে প্রস্তুতি করে দিই, এতক্ষণ বললাম ভূমিকা, প্রস্তুতি করে দিই। প্রস্তুতি হচ্ছে আমাদের এই যে জনভাষাটি বা আমাদের নিজস্ব ভঙ্গিমার যে ভাষার যে অবকাঠামোটি, এই অবকাঠামোটি আমরা তৈরি করব কিভাবে, আপনি তার দিক নির্দেশনা দেন, এবং সেটি রক্ষা করবে কে বা এস্টাবলিশ করার দায়িত্ব কার, প্যাট্রোনাইজ করবে কে? অদূত ভাই ওই ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ খুব সুন্দর চিন্তা এটা। অদূত ভাই, হ্যাঁ জি, আমি বলবো এখন। হ্যাঁ ভাই বলেন। আচ্ছা অদূত ভাই, খুব সুন্দর প্রসঙ্গ এসছে। আচ্ছা, প্রথমত হচ্ছে ভাষা কিন্তু কখনোই মানে কেউ জোর করে তৈরি করার মুশকিল, কঠিন হবে। এটা ভাষাটা চলমান ব্যাপার, এটা চলমান নদীর মতো ব্যাপারটা। আমরা একসময় মানে হয়তো মানে প্রথমত আসসালামু আলাইকুম বা সালাম আলাইকুম আরবি ভাষা ছিল বা আরবি ভাষা ছিল, এটা মোটামুটি বাংলা ভাষায় গৃহীত শব্দ। আমরা আমাদের এই যে মানে জনপ্রিয় বক্তারা যারা বলেন, তাদের ভাষাটা খেয়াল করে কি কথা বলে তারা, আসলে তারা কি আমাদের পবিত্র বাংলায় কথা বলেন? তারা আরবি ভাষা টার্ম তারা ব্যবহার করেন, তারা কিন্তু খেয়াল করে, তারা কিন্তু লোকালাইজ কথা তাদের ভঙ্গিতে কথা বলেন। সুতরাং এই ব্যাপারটা যে ভাষা আসলে তৈরি করে জনগোষ্ঠী তৈরি করে আলটিমেটলি, কিন্তু আমার তথ্য হচ্ছে যে আমি জনগোষ্ঠী ধরতে পারলাম কিনা, মানে আমি তাকে আমার কর্মের মধ্যে নিজের মধ্যে নিতে পারলাম কিনা, আমার কণ্ঠস্বরে তাকে নিতে পারলাম কিনা। তো এই জিনিসটা কিন্তু আমরা বিচ্ছিন্ন হয়ে আছি বোধহয়। আমরা এখন পর্যন্ত আমরা পশ্চিমের মানে পশ্চিমবঙ্গের বা নদিয়ার ভাষায় আমরা লিখছি, আমরা পূর্ববঙ্গের একটা ভাষা তৈরি করতে কোনো দোহাই কেউ দেয় নাই আমাদের, এটা করতে কোনো কথা নাই। কিন্তু আমার মনে হয় যদি আমরা জনসমাজের কথা যেতে চাই, আমরা আমাদের সাহিত্য করতে চাই, আমরা আমাদের নতুন ভঙ্গি বা নতুন ভাষা তৈরি করতেই হবে। এবং সেটা কেউ করছে না, লিখছে না। এর মধ্যে দেখবেন যে ফেসবুকে দেখবেন, খেয়াল করেন আপনি, আমার একটা ছাত্র আমার সাথে পিএইচডি করছে ফেসবুক, ওখানেও সেখানে তো এই জিনিসটা আসছে। তো ফেসবুকে তো খেয়াল করবে, তো কিছু ভাষা তৈরি করে লেখা হচ্ছে, আমরা তো রাগ করে এগুলো নিয়ে, আমরা যে বাচ্চারা কি ভাষায় লেখে এগুলো, এটা আগামী দিনের ভাষা এগুলো তৈরি, এখান থেকে ভাষাগুলো তৈরি হবে। এটা বিকৃতি বলতে আমার কাছে ভালো লাগছে না হয়তো ভাই শব্দটা, কিন্তু যদি ভাষা গ্রহণ করে ফেলে, জনগোষ্ঠী গ্রহণ করে, এটাই চলবে। এটা আমার দায়িত্ব হচ্ছে এই তার পালস বুঝতে পারা, মানে জনগণের আত্মাকে বুঝতে পারা, যেটা রামকৃষ্ণ বলছিলেন যে ওইটি মন ধরতে পারি আছে। আমরা মন ধরতে চাচ্ছি না, আসলে আমাদের মানুষের মন ধরতে চাচ্ছি না, বিপদটাই যে তৈরি হয়েছে। কিন্তু যে ধরতে পারছে সে কিন্তু ঠিকই সামনে যাবে। সে কিন্তু আমরা এর বাইরে আছি, মানে আমরা পশ্চিমী বিদ্যায় শিক্ষিত যারা আছি বা মধ্যপ্রাচ্যের বিদ্যায় যারা শিক্ষিত আছি, গুলো রচিত হয়েছে পূর্ববঙ্গে, সেগুলো ময়মনসিংহ কেন্দ্রিক আমরা জানি যে হয়েছে, এবং সেখানে একই রকম একই মেজাজের দুইটা কথা আমরা যদি দেখি, তাহলে আমরা দেখবো যে বিদ্যাপতির একটা পদ যদি দেখি, যে বাঙালি বিদ্যাপতি যিনি ছিলেন, তার পদে বলা হচ্ছে যে না পোড়াইও রাধা অঙ্গ, না ভাসাইও জলে, জলে মরিলে তুলিয়া রাখো তমালের ডালে। কিংবা আবার যখন আমরা এই মহুয়ার পালায় আসি, মহুয়ার পালার কথাই পরিচিত অধিকাংশ মানুষের কাছে, যে নদের চাঁদের সাথে যে ঈদ দেখা হলো, মহুয়ার দেখা হলো, মানে নৈদ্যার চাঁদের সাথে মেওয়া সুন্দরীর যখন দেখা হলো এই নদীর পুকুরের ঘাটে, তখন বললো যে কোথায় পাবো, কেমন কোথায় পাইলাম দড়ি, তুমি হোক গহিনগাং আমি ডুববা মরি। এটা আত্মার ভাষায় কথা বলছে। তো এই যে আমরা দেখলাম যে বৈষ্ণব সাহিত্য একই মেজাজের, কিন্তু মানে একই মেজাজের কাব্য, কিন্তু বৈষ্ণব সাহিত্যটাকে ক্লাসিক্যাল সাহিত্যের মর্যাদা দেওয়া হচ্ছে বাংলা সাহিত্যে, এবং ক্লাসিক হিসেবে পড়ানো হচ্ছে। ময়মনসিংহ গীতিকাকে সেখানে নেওয়া হচ্ছে লোকসাহিত্য নিচ্ছে না, লোকসাহিত্য। আমি কথা বলছিলাম, এটা নিয়ে ভালো একটা কাজ করছে আমাদের সাইমন জাকারিয়া, এটা খুব ভালো কাজ করছে। সে প্রণমী বঙ্গমাতা নামে একটা বই লিখছে, সেখানে পাহলে বলছে, সে খুব ভালো কথা বলছে। আমাদের যে সাহিত্য পড়ছি, এটা ভদ্রলোকের সাহিত্য, এটা আসলে আমরা সাহিত্যের ইতিহাস পড়ছি, এটা ভদ্রলোকের সাহিত্যের ইতিহাস। আর আমাদের যে অরিজিনাল যে আমাদের মানুষের জনমানুষের সাহিত্য যেটা ছিল, আমরা আল্লাহ ভাগ করে ফেলতে থাকে।
এটা বলে লোকসাহিত্য। এই কোনার মধ্যে ছোট্ট করে চ্যাপ্টার লিখে আমরা লোকসাহিত্য ওই জায়গায় ফিরতে হবে, আমাদের যাত্রাকে ফেরত নিয়ে আসতে হবে, আমাদের যে বলার ভঙ্গি যে গীতিকা ছিল ফেরত নিয়ে আসতে হবে। এই যে ধরতে পারলে আমরা কোনো জায়গায় যেতে পারবো আমরা। হ্যাঁ, কিন্তু কখনোই আমরা কুপমন্টক হতে বলি না। আমাদের জাতিসংঘে যখন কাজ করা যায় একটা কথা বলা হয় আমাদেরকে, বলছে যে মানে থিঙ্ক গ্লোবালি অ্যাক্ট লোকালি, থিঙ্ক গ্লোবালি অ্যাক্ট লোকালি। আমরা অ্যাক্ট করবো হচ্ছে লোকালি, আমরা চিন্তা করবো গ্লোবালি হতো, কিন্তু আমি তো কোনো অ্যাক্ট কোনো গ্লোবালি হতে শুরু করবো না। আগে আমি বাঙালি, তারপরে আমি হয়তো মানে অক্সফোর্ডিয়ান, জাহাঙ্গরনিয়ান, ক্যামব্রিয়ান, বা তারপরে কি যেন মুসলিম, হিন্দু, এগুলো হতে পারে। কিন্তু আমি প্রথমে বাঙালি, মানে এই জনগোষ্ঠীর এই রসের হাতে নিতে, সেটা আমার প্রথমে করতে হবে, তারপরে বাকিটা বলবো। এটা এই সমাধানটা কিন্তু আমাদের শহীদুল্লাহ দিয়ে গেছেন, যে প্রথমে বাঙালি আমরা, তারপরে অন্য কিছু। এই প্রথমে যদি বাঙালি তো স্বীকার না করতে পারি আমরা, তাহলে বিপদ তৈরি হবে। এবং শোয়েব ভাই আরেকটু কথা, যে শহীদুল্লাহ সাহেব কিন্তু এটা নিয়ে ময়মনসিংহ গীতিকার এই মহুয়ার পালাটা নিয়ে বিস্তর কথা বলেছেন, যে কেন মেহুয়া সুন্দরীকে মহুয়া করতে হলো, নৈদ্যার চাঁদকে কেন নদের চাঁদ করলো, কেন হচ্ছে ওন্দ্রা বাইদ্যাকে হোমরা বেদে করলো। তো আমি নিজেও ময়মনসিংহ গিয়েছিলাম কিছুদিন আগে, এবং সেখানে আমি কিছু লোকশিল্পীর সাথে কথা বললাম, যে আমিও লোকশিল্পী বলছি তাদেরকে, কিছু শিল্পীর সাথে কথা বললাম। উনারা বললেন যে মেওয়া মেওয়া, মানে যখন আমি মহুয়ার কথা বলছি, ওনাদের মুখ দিয়ে একবারও মহুয়া শব্দটা বের হয়নি, বারবার মেওয়া বলছেন। তখন আমি বললাম, আপনার কি মহুয়াকে চিনেন না? বলতেছে যে না, মেওয়া সুন্দরী, মেওয়া সুন্দরী, মানে আমরা নিজেরাই তো ভাষাটাকে এটাকে শুদ্ধ করছি এবং শুদ্ধ করে সেটাকে। আমরা যদি আমরা আব্দুল করিমের গান শুনি, আমরা যে গানগুলো শুনি, আমরা অরিজিনাল গানগুলো তার ছিল না, লালনের যে গানগুলো শুনতে আমরা বদলাইছি, আমরা বদলাইছি না কিছু, বদলাই আমরা এখন আধুনিকরণ করছি, এটাকে কি বলে, জাতীয়করণ করছি এটাকে, আমরা ভদ্রকরণ করছি আর এটাকে। এই শুদ্ধিকরণ বাংলা সাহিত্যে আর কতদিন চলতে থাকবে? এবং আমি তুমি যে কথা বলছো, এখন যে কথাগুলো বলছো, তুমি যখন লিখবা তোমার মধ্যে ছাপটা পড়বে, তোমার চিন্তা চলে এসছে। মেবি আমাদের এবাদুর রহমান নামে একটা আমাদের বন্ধু আছে, জাহাঙ্গীরের ছাত্র, আমেরিকা থেকে, এবাদুর রহমান, ওই যে ভাষা নিয়ে একটা ইয়ে আছে, একটা সংখ্যা আছে, দুটো উপন্যাস বেরিয়েছে অলরেডি। ওর উপন্যাস পড়লে টের পাবা যে এটা নতুন নিউ ল্যাঙ্গুয়েজ। তারপরে পারমিতা হিম নামে একটা মেয়ে আছে, চট্টগ্রামের মেয়ে, বিবিসিতে কাজ করে এই মুহূর্তে, পারমিতা হিম। ওইটা উপন্যাসের নাম হচ্ছে কি যেন, উপন্যাসের আমি কথা বলি, বহুদিন কথা বলছি। এই উপন্যাসে টের পাবা যে তুমি আসলে এটা লোকালাইজ ল্যাঙ্গুয়েজ, এটা আসলে ল্যাঙ্গুয়েজটা লোকালাইজ, দেখার ভঙ্গিটা লোকালাইজ। আমরা এই সময়ে যে তরুণরা যা ভাবছে বা করছে, যে আচরণগুলো করছে, তারা যে ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, বলার ভঙ্গির মধ্যে, বন্যা ভঙ্গির মধ্যে, এটা সে ধরে ফেলছে। তো এইটা চেঞ্জ হচ্ছে, কিন্তু চেঞ্জ আসতে থাকে, চেঞ্জ হবে, এবং এটা পবিত্র জায়গায় চলে যাবে, এটা এখন স্ট্যান্ড আপ তৈরি হবে। ভাই আমি আরেকটু কথা বলি, ভাই আপনার সময় নিয়ে নিচ্ছি, আরেকটু কথা বলি। না, তোমাদের সময় যাচ্ছে, তোমাদের অনেক সময় কেটে গেছে, এটা অবিশ্বাস্য। শোয়েব ভাইকে পাইছি অনেকদিন পর। সেটা হচ্ছে, আমি একটা গল্প লিখছিলাম বেশ কিছুদিন আগে, প্রায় 3 বছর আগের ঘটনা সেটা। গল্পটা আমার হচ্ছে, আমি ওই তখন খুব বেশি কোষে হয়তো সংস্কৃত কোনো কিছু পড়তেছিলাম, যাই হোক, সেটার কারণে প্রচুর পরিমাণ সংস্কৃত শব্দ চলে আসছে, এবং জয়দেবের শ্লোকও আমি দিয়ে দিয়েছি সেই গল্পটা হচ্ছে আমাদের ঢাকার নারায়ণগঞ্জের প্রেক্ষাপটে লেখা। তো আমি যখন সংস্কৃত শব্দ এবং শ্লোক দিয়ে গল্পটা আমাদের একজন স্যারের কাছে নিয়ে দেখালাম গল্পটা, উনি বললেন, তুমি লিখতেছো নারায়ণগঞ্জের কথা আর বলতেছো সংস্কৃত শ্লোক, তো সংস্কৃত শব্দ কেন? আমি পরে কি করলাম, যে ফতুল্লাই তো এত সংস্কৃত বলে না কেউ, বা ফতুল্লার মানুষজনকে তো মানে ই করে না, এখানে তুমি নিজের পাণ্ডিত্য ফলাচ্ছ, আমাকে এইভাবে স্যার বললেন। আমি কি করলাম, আমি গল্পটা নিয়ে আবার বসলাম, বসে একটা একটা করে যেখানে সংস্কৃত শব্দ ছিল সবগুলো কাটলাম, কেটে সেখানে আমি আমাদের দেশীয় যে ইসলামী শব্দগুলো আছে সেগুলো ঢোকাইলাম। তারপর আবার আমি স্যারের কাছে নিয়ে গেলাম। এবার সর্বনাশ ঘটে গেল একেবারে, আসলে গল্পের মানে এবার একেবারেই সর্বনাশ ঘটে গেল, মানে এমন একটা উদ্ভট জিনিস তৈরি হলো যে আমি নিজেই এটা হাসছিলাম স্যারকে দেখায়া, স্যারও হাসতেছিলেন। তারপরে শেষ পর্যন্ত আমি গল্পটাকে 3 বারের মধ্যে গিয়ে আমি শেষ করছি লেখা গল্পটা। তো এই যে আমাদের
আমরা যারা বাংলা সাহিত্য নিয়ে পড়ি আমরাই দিশে পাই না, কুল পাই না, কি করব। তো সেই জায়গা থেকে এখনকার ছাত্ররা, এখন আমাদের নবীন লেখকদের জন্য আপনার কি উপদেশ আছে সেটা? এটাই আমরা একটা ডিকনস্ট্রাকশনের সময় আছে। আমরা আসলে এটা মানে হয় না, একটা বিল্ডিং নতুন করে বানানো হবে, এটা বিল্ডিং ভাঙা হয়, কারণ সবকিছু ভেঙে পড়েছে তো আমাদের, কিন্তু মানে এই না কিন্তু যে আমাদের এটা শেষ হয়ে গেছে, সবকিছু নতুন রূপে তৈরি হবে। এই যে চিন্তাগুলো আসছে, এটা মূলত 90 দশকের শেষের দিকে চিন্তাগুলো আসছে। যেমন চিন্তাগুলো বলছো তুমি, আমি যে বলছি, আমরা তো অল্প লোক চিন্তা করছি এটা নিয়ে। আমরা এখন ম্যাক্সিমাম ছেলেরা চিন্তা করছে, আমাদের তাদের ছড়িয়ে গেছে জিনিসটা। তো এটা স্ট্রাকচার তৈরি হবে আলটিমেটলি। এই যে এখন সবাই বলে না যে টাকা লুটপাট হতেছে, দেশে বাইরে চলে যাইতেছে, এই হচ্ছে ওই হচ্ছে, এটা হচ্ছে স্ট্রাকচার তৈরি হচ্ছে। এখান থেকে নতুন হিউ সাফল তৈরি হবে। বাংলাদেশের সবচেয়ে বড় শিল্প পরিবার হচ্ছে বসুন্ধরা শিল্প পরিবারেরা। এটা তো লুটপাট পরিবারেরা, এটা তো মানুষের জমি দখল করা পরিবারেরা। বসুন্ধরার মূল টাকার উৎস হচ্ছে জমি দখল করা মানুষের। তো এরা তো জাতীয় শিল্প তৈরি করছে না, জাতীয় পর্যায়টা হয়ে গেছে আলটিমেটলি। তো আলটিমেটলি স্ট্রাকচার তৈরি হবে, এখান থেকে জাতীয় পর্যায়ে তৈরি হবে, এখান থেকে লেখক তৈরি হবে, এখান থেকে সবকিছু তৈরি হবে। আমরা সেই সময়টা পার করছি, ক্রান্তিকাল পার করছি, যখন সবকিছু রিসাফল হচ্ছে। এই যে আসলে যে দ্বন্দ্ব দেখতে পাচ্ছি, ইসলামপন্থী এবং সেকুলার পন্থী যে দ্বন্দ্ব দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এটা মানে দান্দিক বস্তুবাদ যেটাকে বলছে, এটা হচ্ছে পজিটিভ আইডিয়া। এই দ্বন্দ্বের ভিতর দিয়ে এটা কিন্তু আলটিমেটলি এটা সিনথেসিস যাবে, আলটিমেটলি এই আমরা এটা এই ইসলামপন্থীরা আসলে মধ্যে বুঝবে যে ব্যাপারটা আসলে এরকম করলে হবে না, আমাকে এই জিনিসটা নিতে হবে। আর এরাও বুঝবে যে এই জিনিসটা আমাকে নিতে হবে। এই পলিফোনি এখান থেকে তৈরি হবে, তাহলে কখনোই থাকবে না, সমাজে তৈরি হবে। সেম টু, তুমি যখন একবার আরবি নিচ্ছ, একবার তুমি সংস্কৃত নিচ্ছ, তুমি তো নিজে কিন্তু এখন একটা এক্সট্রিম জায়গায় তুমি আছো, সমন্বয় এখন আসো নাই। সময় তোমার আস্তে ধীরে ধীরে তৈরি হবে তোমার মধ্যে, এটা পরিমিত তৈরি হবে। এভাবে জিনিসগুলো হয় আলটিমেটলি। তো আমি খুব আশাবাদী আমরা এই সময়টাকে, ওটা সংকট যে সময়, মানে রাজনৈতিক ভাষায় বলা হয় উন্নয়নের সময় যাচ্ছে আর কি। আর আমরা বলি এটা নতুন একটা ক্রান্তিকাল পার করছি আমরা, যেটা পুরাতন ফর্ম থেকে নতুন ফর্মে সবকিছু আসবে। সেটা শিল্প সাহিত্য আসবে, অর্থনীতি আসবে, রাজনীতি সবকিছু আসবে। হ্যাঁ, এই যে কয়েকদিন সড়ক আন্দোলন যেন হলো, আমি খুব বিস্মিত হয়েছি আমরা, যে এই বাচ্চাগুলো এই দুর্নীতি দেখে বড় হয়েছে। এই বাচ্চাগুলোকে নকল করাইয়া বড় করা হয়েছে। এই বাচ্চাগুলোকে গোল্ডেন এ প্লাস পাইয়া নিয়ে হাসাহাসি করা হয়েছে। এরা যেন একটা আন্দোলন নামলো, এরা যে শৃঙ্খলার পরিচয় দিল অবিশ্বাস্য। ওরা যে নৈতিকতার পরিচয় দিয়ে তারা 3-4 দিন থেকে মাঠে থেকে চলে গেল তারা। আমি তো বাসায় একদিন বলতে ইমোশনাল হয়ে গেছে। আমি বলে দেখো, এরা কিন্তু বাংলাদেশে দাঁড় করাবে, এরা নষ্ট হয় নাই, এরাই নতুন সময় আসবে। তো এই চিন্তাগুলো তার মধ্যে ইনপুট যাচ্ছে মাত্র, যে এই রিস্ট্রাকচার হচ্ছে সবকিছু, রিস্ট্রাকচার ফর্মেট দাঁড়াবে। আমরা যে সময়টা পার করছি, ইউরোপে এই সময়টা পার করছে, আমরা এখন পার করছি, তো তারাই সময়টা পার করছে। এই মারামারি তারাও পার করছে। তুরস্কতে বহুদিন ধরে, তুরস্ক সেই কামাল আতাতুর্কে আমাদের মারামারি হয়েছে, এটা আজকে না। তুরস্কতে আমরা যে মারামারি এখন করছি, সেটা কামাল আতাতুর্ক করে গেছেন মারামারিটা, এই সেম মারামারি করছেন। এর দোকানে এখন আমার নতুন মারামারি তৈরি করছেন। দেখো ইউরোপের রাষ্ট্র এগুলো, কিন্তু এই উন্নত রাষ্ট্র এগুলো। আমরা সেই সময়টা পার করছি, একটা সামন্ত সমাজ নতুন সমাজে যাচ্ছে, পুঁজিবাদী সমাজ হয়ে উঠছে মাত্র এটা। সুতরাং এই পলিফোনি তৈরিতে সময় লাগবে। আমরা সেই সৌভাগ্যবান আর দুর্ভাগ্যবান দুটোই একসাথে আমরা, যে আমরা সেই ক্রান্তিকালের মানুষ, যারা নতুন সমাজ তৈরি করতে যাবো না, হয়তো আমরা ইঙ্গিত করে রেখে যাচ্ছি। আমরা বুঝতে এই দরকার, যেটা আসলে তোমরা ধরবো বা তোমাদের প্রয়োজন আসলে ধরে ফেলবে জিনিসটা, তারপরে আমি আশাবাদী। ধন্যবাদ জীবন ভাই। স্যারকে ধন্যবাদ। স্যারের কাছে আমার একটি প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আপনি কথা প্রসঙ্গে বলছিলেন যে পাশ্চাত্য সাহিত্যের সাথে ডাডাইজম বা ডাডাবাদ হচ্ছে একটা রিলেটেড বিষয় ছিল। তো আমরা যদি আমাদের সাহিত্যটার দিকে দেখি, এটা তো পাশ্চাত্য সাহিত্য দ্বারা প্রভাবিত, কিন্তু ডাডাবাদের ভিতর একটা বিষয় এরকম ছিল, যেটা হচ্ছে স্বয়ংভূ হবে সাহিত্যটা, যেখানে হচ্ছে কোনো মানে লিমিটেশন থাকবে না, সেখানে ছন্দ, তারপর হচ্ছে বিভিন্ন কবিতার ফর্ম গুলো আমরা যেমন আছি তত্ত্বের দিক থেকে, সেটার কোনো লিমিট থাকবে না, এটা হবে উন্মুক্ত, একদম অচেতন মনের থেকে চলে আসবে এমনটা। হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমরা যখন আমাদের কবিতার গুলো দিকে লক্ষ্য করি, আমরা কিন্তু শুরুতেই তাকালেই কিন্তু আমরা যখন একটু প্রশ্ন উত্তর পর্বে চলে যাই, যখন সাহিত্যের স্টুডেন্ট হিসেবে, তখন কিন্তু আমাদের আসে ছন্দ, কোন মাত্রায় লেখা, ওভারঅল সবকিছু আসে, সবকিছু একটা তত্ত্বের ভিতর। আমরা পাশ্চাত্য সাহিত্য দ্বারা প্রভাবিত হয়েও কি আমরা এখন ওপেন ভাবে কোনো কিছু সাহিত্য রচনা করতে পারছি না, এমনটাই কি? প্রথমত হচ্ছে দাদাইজম ঠিক, এটা ঠিক, মানে এটা হচ্ছে ফর্মের বিরুদ্ধে বিদ্রোহ, এটা ফর্মের বিরুদ্ধে বিদ্রোহ, মানে স্ট্রাকচারের বিরুদ্ধে বিদ্রোহ বেসিক্যালি ছিল এটা। মানে ইউরোপিয়ান আধুনিকতার জন্য তৈরি হলো, এটা তো স্ট্রাকচার ছিল, বেসিক্যালি স্ট্রাকচার করা, সবকিছুটা পরিমিতি বোধ, শৃঙ্খলা তৈরি করা, যুক্তির মধ্যে থাকা, এগুলো এটা যুক্তির বিরুদ্ধে, শৃঙ্খলার বিরুদ্ধে বিদ্রোহ, এটা আলটিমেটলি এটা বিদ্রোহ জিনিসটা আলটিমেটলি। এই পর্যায়ে আমরা সোশ্যালিজম যেটা পাইলাম আমরা আলটিমেটলি,
পরে ফিউচারিজম পাইছি আমরা, পরে ইয়ে পাইলাম, অনেকগুলো পাইছি আমরা, পরে আমরা ইমপ্রেশনিজম পাইলাম আমরা। তো চিত্রকলা চলে গেল শুরু। এগুলো একটা ফর্মে একটা চিন্তা যে ওই ফর্মটাকে ভেঙে নতুন ফর্ম তৈরি করা, নতুন আইডিয়া যাওয়া, এটা ঠিক আছে। কিন্তু আমাদের এখানে যেটা হলো যে সাহিত্য, তুমি যেটা বলছো সাহিত্য সমালোচনার যে শাস্ত্র যেটা আমাদের হাতে আছে, এটা সংস্কৃত সাহিত্য মূলত তৈরি করা। সংস্কৃত সাহিত্য আমাদের যেগুলো আমরা অলঙ্কার বাদ যেগুলো বলছি আমরা, সেগুলো অথবা ইউরোপিয়ান আমরা এম্বারক্রম্বি যে সাহিত্য সেগুলো প্রভাবিত। সুতরাং প্রথমত হচ্ছে যে এখানে একটা কথা যে আমাদের সাহিত্য বিবেচনার বা শিল্পকলা বা চিত্রকলা বা ভাস্কর্য বা যে কোনো মিডিয়াকে বিশ্লেষণ করার যে নিজস্ব টুলস গুলো তৈরি করতে পারি, ইদার আমরা সংস্কৃত সাহিত্যের টুলস ব্যবহার করছি, ইদার আমরা এই এম্বারক্রম্বি বা পশ্চিমা সাহিত্যের আমরা সাহিত্য টুলস ব্যবহার করছি আমরা, এটা একটা বিপদ তৈরি হলো। আর দ্বিতীয় হচ্ছে যে বিদ্যায়তনিক যে ঘটনাটা হয়, মানে মানুষকে মারার জন্য একটা সুন্দর সুন্দর জায়গা হচ্ছে বিদ্যায়তন, বিদ্যালয়, ইউনিভার্সিটি। মানে মানুষকে সৃজনশীলতা নষ্ট করার, মানে একজন বলছিল যে মৌলবাদের একটা বড় ঘাঁটি হচ্ছে বিশ্ববিদ্যালয়। সেটা উনি বলছেন এই অর্থে পশ্চিমিজম বা আধুনিকতাবাদ বা সেকুলারিজম এটা একটা মৌলবাদ, কিন্তু আলটিমেটলি এটা একটা বাদ বা মার্ক্সবাদ। তো সেটা হচ্ছে যে এটা একটা বিশ্বাস, তো এগুলো এটা ঘাঁটি, এগুলো আলটিমেটলি এটা একটা ঘাঁটি, যে এরা একটা কর্ম বিশ্বাস করে, এটা জিনিস বিশ্বাস করে এটা। এবং ভট্টাচার্য তোমরা ওখানে ঢুকে পড়েছো, যেটা এই রবীন্দ্রনাথ তোতা পাখির যে হঠাৎ বলা আছে, তোমরা ঢুকে পড়েছো এখানে। এবং আমার বন্ধু রন যে গল্পটা বলছিল, তোমরা সবাই মিলে সাদা ফুল আর এই সবুজ ডাটা রাখতেছো, সবাই মিলে সবাই একরকম ফুল আঁকতেছে, ওই শিক্ষক একরকম ফুল আঁকতেই বলতেছে। এটা কখনিক আইডিয়া। তো এই জিনিসটা, এই যে তোমার প্রশ্ন জাগ্রত হলে তোমাদের মনে, যেটা নতুন করে চিন্তা করা যায় কিনা, করা যায় কিনা, এটাই নতুন সাহিত্য তত্ত্ব তৈরি করবে। এবং এটা প্যারাডক্স হচ্ছে এই জায়গায়, তুমি আসলে নতুন সাহিত্য তৈরি করবে, তোমারটাই পরে একটা ফর্মেশে দাঁড়িয়ে যাবে, এবং নতুন প্রজন্মের আমার দায়িত্ব হবে এটা আবার ভেঙে ফেলা। এটা আচ্ছা স্যারকে অসংখ্য ধন্যবাদ, আমি আমার উত্তরটি সুস্পষ্টভাবে পেয়েছি। আর কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। আর কারো কোনো প্রশ্ন বোধহয় নেই, কারণ 9টা প্রায় বেজে গেছে, 9টা বেজে গেছে। আচ্ছা, আচ্ছা প্রশ্ন না থাকলে আমি আরেকটি প্রশ্ন করতে চাই। আচ্ছা, প্রশ্ন এর সেটা পরের দিন করা হচ্ছে যেতে যে পারে নাকি? স্যার কথা প্রসঙ্গে বলছিলেন যে হচ্ছে আমাদের, হ্যালো, হ্যাঁ, শুনতে পাচ্ছি, শুনতে বললাম পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জানাব বলে ফেলুন, জানাব বলে ফেলুন, জানাব। হুম। আচ্ছা আমার প্রশ্নটা হচ্ছে স্যার বললেন যে আমরা হচ্ছে পশ্চিমামুখী, এটা অবশ্যই আমরা এখন পশ্চিমামুখী হয়ে গিয়েছি, কিন্তু এই পশ্চিমামুখী হওয়ার পিছনে কি আমাদের শিক্ষা ব্যবস্থা এবং মানে সবাই দেখা যায় যে হায়ার স্টাডিজ এর জন্য বাইরে যায়, আবার চাকরির জন্যও যায়, এটা কি আমাদের শিক্ষা ব্যবস্থা এবং আমাদের চাকরির যে সময়টা বা আমাদের চাকরির বাজার দর যেটা বলি, এটা কি দায়ী নয়? না, এটা কারণ হচ্ছে যে শুরুতে বললাম না, এটা মূল কারণ হচ্ছে আলটিমেটলি ওই যে ম্যাকলে যে থিওরি দিচ্ছিলেন যে ডাউনওয়ার্ড ফিল্ট্রেশন থিওরি, বা ওই যে এটা চাকর শ্রেণী তৈরি করা, কেরানি শ্রেণী তৈরি করা, ওটা ধারাবাহিকতা দেয় আলটিমেটলি ধারাবাহিকতা। ইউরোপে যাওয়া, ইউরোপিয়ান হওয়া খারাপ কিছু না, এটা খারাপ করতে দেখছি না আমরা বলছি। তাহলে তোমার নিজেরটাকে ছেড়ে দিও না, তুমি নিজেরটাকে ছেড়ে দিও না, তুমি যেন তোমারটা সহজে তুমি পারো আলটিমেটলি। তোমাকে ছেড়ে দিলে কিছু না হয়ে যায়, মানে আমি তোমার ভাষা কথা বলি, তাহলে মানে থাকার মান নেই আপনার। আমি কথা বলবো, তোমাকে বলবো আমার জায়গা থেকে কথা বলবো আমি, তাহলে তুমি যখন যাচ্ছ তোমারটা বোঝার চেষ্টা করো আগে। তো ও তো আগেই হয়ে চাকর হয়ে বড়ই হলো, আসলে ও চাকরির জন্য করছে, মানে বিদ্যাটা চাকরি বিদ্যা হয়ে গেছে, এটা চাকর বানানোর বিদ্যাই তৈরি হয়ে গেছে, মানুষ বানানোর বিদ্যা সরে গেছে। সেই কারণে এই জায়গাটা নাই। আমরা আগে তুমি গুরুরা কি করতেন, বাড়িতে নিতেন, তারা বাড়িতে রাখতেন, শিক্ষককে তারা জীবন দর্শন শিখাতেন, নিজে আচরণ শিখাতেন, যে নিজে যে আচরণ করছে সেই আচরণটা যেহেতু সে দেখে শিখে, তারপরে সে দীর্ঘদিন থাকার পরে স্নাতক বলি না আমরা, স্নাতক, মানে সে যখন বুঝতেন যে গুরু তাকে অনুকরণ করতে পারছে, আমাকে দেখে অনুকরণ করতে পারছে, খালি মুখের কথা না, আমার জীবন আচরণ দেখে গেছে সে, তখন তাকে বলতে গোসল করে আসো, তোমাকে আমি বলছি তুমি স্নাতক হয়ে গেছো, তারপরে একটা কলা পাতা দিতাম, তারপরে বিদায় নিতেন। এটা ছিল, এই যে বিদ্যাটা ছিল যে মানে বাস্তবতা আমাদের থাকে। আমাদের 19 শতকের সিলেবাস দ্বারা বিস্মিত হবা, আমাদের 19 শতকের দেশজ শিক্ষা দ্বারা সিলেবাস এখানে আমার কাছে আছে, দেশজ শিক্ষা নামে একটা বই আছে, তো সেই বইয়ের মধ্যে দেখবে যে মানে সিলেবাস দেয়া আছে, মধ্যে সিলেবাসের মধ্যে কি ছিল, কাঠের হিসাব, জমির হিসাব ছিল। কারণ তখন কাঠ এবং জমি ব্যাপারটা এখানে খুব গুরুত্বপূর্ণ ছিল, কাঠের ব্যবসা, জমি দেখার ব্যাপারে ছিল। আমাকে যদি জমি মাপতে বলা হয়, আমি তো মাস্টার করে পিএইচডি করে গেছি, আমি জমি মাপতে পারবো না, সামান্য জিনিস আমি পারবো না, মানে আমাকে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। আমার সংকট আমি জানি না, মানে আমার বাবাকে আমি দেখেছি যে আমাদের মানে কৃষক বর্গা চাষী যারা ছিল, যারা তারা বাবাকে এসে ধান এনে দিত, তারা এসে ধান জমা দিত, বর্ষা শেষে ধান জমা দিত, আব্বা উঠানে বসতেন, ধান সবাই ধান নিয়ে আসতো, ধান মাপতেছে, এবং ধান সাথে বিক্রি হচ্ছে, একটা বিক্রি করে যাচ্ছে। তো সে এটা ভাঙা পাল্লা হয়েছে, এটা
বা সব আমি যদি গ্রামে তুমি যাও, যদি বলা হয় যে মানে একটা ডিমের দাম যদি মানে এক ডজন ডিমের যদি 11 টাকা হয়, এক হাজার ডিমের যদি 11 টাকা হয়, তাহলে একটা ডিমের দাম কত, এটা আমি বলতে পারবো না। বলতে হলে আমাকে কম্পিউটার টিপতে হবে, মোবাইল টিপতে হবে। কিন্তু বাবাকে জিজ্ঞাসা করলে উনি পারবেন, উনি মুহূর্তের মধ্যে বলে ফেলবেন। এটা অদূত ভাই পারবেন, অদূত ভাই পারবেন। এটা কথা হচ্ছে সমাজ বিচ্ছিন্ন তখন হন নাই। আমরা এখন চাইলে এই 11টা ডিমের যদি 4টা ডিমের দাম 11 টাকা হয়, একটা ডিমের দাম কোথায় বলতে পারবো, কিন্তু তার বাবা মুখে বলতে পারতেন। এই বিদ্যাটা ছিল, তারা এই বিদ্যাটা লোকালাইজ বিদ্যা ছিল এটা। তো আমি এত বড় বিদ্যান লোক, আমি আমার জমির বাড়ি যদি দখল করে নিয়ে যাই, বাড়ি মেপে আমি কিছু বলতে পারবো না, মাপাকে তাও জানি না আমি ঠিক। তো আগেকার দিনে এটা বেসিক ব্যাপার ছিল, কিন্তু এই জায়গাতে শেকড় ছাড়া করে ফেলা এটা বললে এটা এখান থেকে হয়েছে। মানে আমরা ইউরোপের সমস্যা জানি, বড় সমস্যা জানি, কিন্তু আমাদের স্থানীয় সমস্যা জানি না আমরা। যেটা হ্যান্ডেল করছে আমাদের রাজনীতিবিদরা, হ্যান্ডেল করছে আমাদের ধর্মতাত্ত্বিকরা, যারা ফটকাবাজ বেশি আছে। শিক্ষিত বিচ্ছিন্ন হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে চলে গেছে। জানাতে আচ্ছা, আমাদের মাঝে একটি মন্তব্য এসেছে। মন্তব্যটি হচ্ছে, অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে, আমাদের বেশ কিছু স্পর্শকাতর জায়গা কথা বলেছেন আলোচক, অনেক ধন্যবাদ জানিয়েছেন। সোহেল রানা, তো আজকের আলোচনায় স্যারকে আসার জন্য, স্যারের মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। স্যারের সার্বিক সুস্থতা এবং আগামীতে যে স্যারের জন্মদিন আসছে, 50তম জন্মদিন, সেই জন্য রইল অনেক শুভেচ্ছা ও অভিনন্দন, শুভকামনা। যদি কিছু বলার থাকে। না, আমার সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।